জনিটাকে তো রীতিমতো একটা অস্ত্র হিসেবে ধরা হয়। ধর্ষকদের মধ্যে আমি কোনো অনুতাপ দেখিনি, মানে যারা যারা করেছেন, যাদের সঙ্গে কথা বলেছি এই ধরনের গবেষণা, প্রত্যেকে ধর্ষকের সামনে বসতে না কোথাও একটা অস্বস্তি ফিল করেছেন। বুদ্ধের সময়ে একজন থেরি উৎপল বর্ণা, তিনি ধর্ষিত হয়েছিলেন। বহু মানুষ বুদ্ধের কাছে গিয়ে বলেছিলেন উৎপল বর্ণাকে বিতাড়িত করতে, কারণ তিনি ধর্মচ্যুত হয়েছেন। বুদ্ধ বলেছিলেন ধর্ম কোথায় থাকে? হাতে, হৃদয়ে, যোনিতে। ধর্ম তো হৃদয়ে থাকে। হ্যাঁ, অ্যাসিড আক্রান্ত পুরুষও আছে, কিন্তু মেয়েদের সংখ্যা বেশি, এবং খেয়াল করে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মুখ পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এখনো সমাজ মনে করছে একটি মেয়ের মুখশ্রীটাই সম্পদ। পিতৃতান্ত্রিকতা ওটা তো একটা কনসেপ্ট, যেটা তৈরি করেছে হয়তো সমাজের পুরুষের, একটা সময় বহন করে চলেছে ভীষণ সফলভাবে মেয়েরা। তুমি তোমার যদি একটা ছোট্ট মেয়ে থাকে 5 বছরের, তাকে যদি সে যদি তোমায় বলে মা তুমি লিপস্টিক পরছো, আমাকেও একটু পরিয়ে দাও, তুমি তাকে পরিয়ে দেবে। তুমি যদি সিঁদুর পরো আর সে যদি বলে মা আমাকে ওটাও একটু পরিয়ে দাও, তুমি কি পরিয়ে দেবে? তাহলে ওটা সাজ নয়। বিয়েরও কিছু মন্ত্রেরও না কিছু কিছু বদল করেছি, একটা মন্ত্রের সম্পূর্ণ বদল করে দিয়েছি, মন্ত্রটাই পাল্টে দিয়েছি। অসুচিতার পাঠটাকে বই নিয়ে চলেছে কিন্তু সব কিছু এসে যাওয়া সত্ত্বেও, এবং 3 দিনের জায়গায় সেটা যতদিন চলবে ততদিন। বাধা কোন কোন জায়গায়? শুধু পুজো করায়। চলে এসেছি ভাবনাঘরের নতুন এপিসোড নিয়ে। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিবাহের রীতিনীতি, তার মধ্যে রাজনীতি। আমরা কথা বলবো লিঙ্গ সাম্য নিয়ে, কথা বলবো পিতৃতন্ত্রের দাপট নিয়ে, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের মধ্যে আছে আমাদের অত্যন্ত প্রিয় রোহিণী ধর্মপাল, যিনি পেশায় অধ্যাপিকা, যার গবেষণার বিষয় পুরাতন ও নতুন অপরাধ এবং অপরাধীর মনস্তত্ত্ব। চলে আসি সোজাসুজি তার সাথে আলাপচারিতায়। কেমন আছো রোহিণীদি? সাধারণত আমি ভালো আছি বলতে পছন্দ করি, কিন্তু এখন ভালো নেই। মানে আমরা কেউই বোধহয় ভালো নেই, যাদের মধ্যে এতটুকু শুভবোধ সচেতনতা আছে তারা কেউ এখন ভালো নেই। এই অবস্থায় দাঁড়িয়ে ভালো থাকাটাও একটা কঠিন বিষয়। ভালো থাকার চেষ্টা করছি, রাস্তায় নেবে চিৎকার করে অনেকেই আর কি। এই যে ভালো নেই আমরা এই ভালো না থাকাটার মধ্যে তো অনেক দিন ধরে আছি। থাকতে থাকতে হঠাৎ যেন একটু বেশি করে ভালো না থাকার বোধটা উস্কে গেছে। মানে ভালো না থাকাটা আমাদের কোথাও চাপা পড়া ছিল, জানো তো, মানে এখন যেন উস্কে গেছে আর কি। আমরা বললাম এক্ষুনি যে আমরা বিবাহের রীতিনীতি নিয়ে কথা বলবো, আমরা আসছি ওই কথায়। ধর্ষণ, যার জন্য বলছো চিৎকার, যার জন্য রাত জাগা, যার জন্য পথে হাঁটা, যার জন্য বারবার কথা বলে যাওয়া, এই বিষয়টাতে আগে একটু আসি। তোমার তো একটা দীর্ঘ গবেষণা রয়েছে পুরাতন অপরাধ এবং এখনকার অপরাধ, তার সাথে সংশোধনের বিভিন্ন রকম পন্থা, এর মধ্যে অপরাধীর মনস্তত্ত্ব, কারণ তুমি মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করেছো দীর্ঘকাল, যা আমাদের জানা। অপরাধীর মনস্তত্ত্বের মধ্যে আমি যদি শুধু ধর্ষকের মনস্তত্ত্বকে আলাদা করে দেখি, আলাদাভাবে কি দেখেছো? মানে একজন ধর্ষক কি ধরনের মানসিক গঠন নিজের মধ্যে প্রতিপালন করেন, মানে কি ধরনের মানসিক গঠন হয় তাদের? দেখো, আমার মনে হয়েছে যে ধর্ষণ ব্যাপারটা পুরোপুরি ক্ষমতার দম্ভ, এবং মানে যে পিতৃতন্ত্রকে নিয়ে আমরা সারাক্ষণ কথা বলে যাচ্ছি, বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, তার একটা চরমতম রূপ। এবং কেন আরও বলছি যে আমি যেহেতু আমার গবেষণার কাজেই আমি দীর্ঘদিন জুভেনাইল হোমগুলোতেও গেছি, এবং যেগুলো সংশোধনাগার নাম হয়েছে এখন সেখানেও গেছি, এবং আমার ক্রাইটেরিয়ার মধ্যে ধর্ষণ ছাড়াও হত্যা ইত্যাদি এই যে অপরাধগুলো ছিল, তাদের সঙ্গেও কথা বলেছি যারা কোনো না কোনো হত্যার সঙ্গে জড়িত, আবার ধর্ষণের সঙ্গেও জড়িত। কোথাও গিয়ে একটা আমার মনে হয়েছে, এবং আমি যারা ধর্ষণ নিয়ে আরও গবেষণা করেছেন তাদের সঙ্গেও কথা বলেছি, এবং দেখেছি একটা মিল পাচ্ছি যে যারা ধর্ষক তাদের খুব একটা অনুতাপ নেই কিন্তু। আচ্ছা,
হ্যাঁ, এবং তারা যখন কথা বলছে অন্য সব অপরাধীদের, কেউ কেউ সচেতনভাবে করেছেন সেটা আলাদা কথা, বাকিদের যাদের ক্ষেত্রে ঘটে গেছে তারা কিন্তু অনুতপ্ত। আচ্ছা, মানে যিনি খুনি বা যিনি চুরি করেছেন বা যিনি ডাকাতি করেছেন তাদের মধ্যে একটা অনুতাপ দেখতে পেয়েছে। চোরেদের সঙ্গে কথা আমি বলিনি, কিন্তু খুনিদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু অনুতপ্ত। যারা একদম প্রি প্ল্যান্ড হত্যা করেছেন কাউকে সেটা আলাদা কথা, কিন্তু বাকিরা অনুতপ্ত। আচ্ছা, কিন্তু ধর্ষকদের মধ্যে আমি কোনো অনুতাপ দেখিনি। আর এটা আমি জানি না আমার সাইকোলজি হতে পারে, কিন্তু সবই যারা যারা করেছেন, যাদের সঙ্গে কথা বলেছি এই ধরনের গবেষণা, প্রত্যেকে ধর্ষকের সামনে বসতে না কোথাও একটা অস্বস্তি ফিল করেছেন। হ্যাঁ, কারণ ওই দিকে কোনো অনুশোচনা নেই, ওই দিকে কোনো উপলব্ধি নেই যে আমি কি করেছি, কারণ ব্যাপারটা তো আসছে সেই ক্ষমতার দম্ভ থেকে যে আমি এটা করতে পারি। একদমই তাই। কারণ রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক্সও দেখছিলাম যে ধর্ষণের কারণ বলতে গিয়ে বোধহয় ন্যাশনাল ক্রাইম ব্যুরোর একটা রিপোর্ট দেখছিলাম, সেই রিপোর্টে রয়েছে যে শুধুমাত্র যৌন তাড়না থেকে ধর্ষণ হয় না, তার থেকে বরঞ্চ প্রতিহিংসা থেকে, বা তুমি যে বলছো এই ক্ষমতা বা আমি তোমার থেকে উঁচু, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব মহিলারা হয়তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করছেন, পড়াশোনার মধ্যে দিয়ে নিজের পরিবারকে দেখাশোনা করার চেষ্টা করছেন, তাদের উপর ধর্ষণের প্রবণতাটা ভয়ঙ্কর রকম বেড়েছে এবং লাস্ট কয়েকটা ডিকেডসে তো বেড়েইছে। এটাই বোধহয় আর একটা জায়গা যে এই যে ক্ষমতাতন্ত্রের কথা তুমি বললে, যে ক্ষমতাহীনের ওপর ক্ষমতাযুক্ত মানুষের এক ধরনের ওভার পাওয়ার করা, মেয়েদের নয়, একইভাবে কিন্তু রূপান্তরিত বা রূপান্তরকামীদের ওপরেও। হ্যাঁ, যেটা আমরা সাম্প্রতিক ঘটনাতেও জেনেছি, এটা কিন্তু ভীষণভাবে হয় এবং মেয়েদের আওয়াজটা তবু একটু উঠছে, ওদের আওয়াজটা কথা বলছেন না, এখনো কেউ কথা এটা নিয়েও এখানেও আলোকপাত হওয়া একই রকম জরুরি। সেই জায়গাটা আরো বেশি সামনে আসা দরকার। আসলে আমরা তো লিঙ্গকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে আগে থেকেই ঠিক করে রেখেছি যে কোনটা প্রাধান্য পাবে, কোনটা পাবে না। এখান থেকে আর একটা জিনিস জিজ্ঞাসা করি, যারা ধর্ষিত হন, যিনি ধর্ষিতা বা রূপান্তরকামী মানুষের ক্ষেত্রেও বলছি, সেখানে একটা বিষয় চলে আসে যে তার এক ধরনের সম্মানহানি হয়েছে। হ্যাঁ, হয়েছে। সেটা শারীরিক শুদ্ধতা বা বিশুদ্ধতার দিয়ে নিরিখেই সমাজ মোটামুটি এখনো পর্যন্ত সেটাকে দেখে থাকে যে শারীরিকভাবে সে শুদ্ধ থাকলো কিনা, বা তার সম্মান। আমরা বলি যে হিন্দিতেও খুব বলি ইজ্জত, এই কথাটা। কিন্তু যে মানুষ ধর্ষণ করছে, যে নিজের শরীরের মধ্যে ধর্ষকের মানসিকতার একটা লালন পালন করছে আর কি, ক্রমশ সেই শরীরটা বিশুদ্ধ থাকছে, সেই শরীরের অশুদ্ধির কোনো জায়গা নেই। শারীরিকভাবে অশুদ্ধ হয়ে পড়ছে যার ওপর এই জোরটা চালানো হচ্ছে, যার ওপর এই অত্যাচারটা ঘটছে, তিনি অশুদ্ধ হয়ে পড়ছেন আর কি। তো এই মেয়েদের শারীরিক শুদ্ধতা বা অশুদ্ধতা বা কিসে তার অশুদ্ধিটা বেরিয়ে পড়ে, এইটা তো এই ধর্ষণের পরবর্তীকালেও দেখছি যে, কারণ একটা স্ট্যাটিস্টিক্স এটাও উঠে এসেছে যে যিনি ধর্ষিত হয়েছেন বা ধর্ষণের ভিডিও অত্যন্ত পরিমাণে সার্চড হয় বিভিন্ন রকম গুগলে বা বিভিন্ন রকম পর্ন সাইটে আর কি। এই যে মানুষের একটা অন্যরকম তাড়না, হ্যাঁ, তারপরে আবার তারাই পথে নামছেন। এই যে স্ট্যাটিস্টিক্স আমাদের বলছে যে তাহলে আমাদের চেতনা, এই যে আমরা বলছি, আমরা কথা বলছি, আমরা চিৎকার করছি, সেটা কোথায় উঠে আসছে বলে তোমার মনে হচ্ছে? ছোট্ট একটা গল্প বলি। বুদ্ধের সময়ে একজন থেরি, উৎপল বর্ণা, তিনি ধর্ষিত হয়েছিলেন। আচ্ছা। এবং বহু মানুষ বুদ্ধের কাছে গিয়ে বলেছিলেন উৎপল বর্ণাকে বিতাড়িত করতে, কারণ তিনি ধর্মচ্যুত হয়েছেন। আচ্ছা। বুদ্ধ বলেছিলেন যে ধর্ম কোথায় থাকে? হাতে, হৃদয়ে, যোনিতে? যদি যোনিতে ধর্ম থাকে তাহলে আলাদা কথা, কিন্তু ধর্ম তো হৃদয়ে থাকে। সেই জায়গাটাকে কি কেউ ধর্ষণ করতে পারে? একদম। হ্যাঁ, তো এই যে বুদ্ধের সময়ের কথা, অথচ বারে বারে কিছু কিছু মানুষ কিন্তু এগুলো বলে গেছেন।
আমরা শুনি না। এবং যোনিটাকে তো রীতিমতো একটা অস্ত্র হিসেবে ধরা হয়, কারণ বহু জায়গায় একেবারে নির্দেশ থাকে মেয়েদের ধর্ষণ করো, মেয়েদের গর্ভে নিজেদের সন্তান উৎপাদন করো। হ্যাঁ, কারণ মেয়েরা যদি ওইভাবে ধর্ষিতা হয় তাহলে সেখানে পুরুষদের বিক্রমটাও বীরত্বটাও অনেকটা কমে যাবে। অথচ এটা তো একেবারেই তা নয়। এই যে জায়গাটা, এবং সুচিতা অসুচিতা এটা কখনোই শরীরের সঙ্গে যুক্ত নয় একদমই। কারণ যদি খুব ন্যাচারালি ধরো, আমি পিরিয়ডের কথাতে একটু পরে যাচ্ছি, ছেলে হোক বা মেয়ে, মল মূত্র তো আমরা সর্বদা ধারণ করে আছি। হ্যাঁ, খাচ্ছি, খিদে পাচ্ছে, খাচ্ছি মানেই কিন্তু আমার মধ্যে মলমূত্র জমা হচ্ছে, তা না তো আমার শরীর ঠিক নেই। একদম, তাহলে তো প্রতি মুহূর্তেই আমরা নিজেদের শরীরে নোংরা বহন করছি। এবার নোংরাটা যদি বলতে হয় তাহলে সেটা মনের হতে পারে, যেটা ওই বলছি ধর্ষক। এবং ধর্ষক মানে আমি মূলত মনে করি ক্ষমতার দম্ভই, যে যেখানে যাকে কথা শোনাতে পারছে না তার উপর যে অত্যাচার করছে সেটাই ধর্ষণ। হ্যাঁ, এবার তার চূড়ান্ত রূপ আবার ওই একটি মেয়ে বা ট্রান্স মেয়ের শরীরের ওপরেও অধিকারটাকে, এমনকি যখন অ্যাসিড ছুঁড়ছে, হ্যাঁ অ্যাসিড আক্রান্ত পুরুষও আছে, কিন্তু মেয়েদের সংখ্যা বেশি। এবং খেয়াল করে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মুখ পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এখনো সমাজ মনে করছে একটি মেয়ের মুখশ্রীটাই সম্পদ, মুখটা পুড়িয়ে দাও তার দিকে আর কেউ তাকাবে না। একদমই তাই। তো এটাও, এই মানসিকতাটাই কি ধর্ষণের মানসিকতা নয়? একদম, তুমি যেটা বলছো যে এই নারী জনিতেই পুরুষের সম্মান, এবং শুধু পুরুষের নয়, তুমি দেখবে এই যে অনার কিলিং হয়, এই একই ঘটনারই একটা বড় রকমের আরেকটা ছবি আর কি। মানে শুধুমাত্র নারীজনিতে পুরুষের সম্মান এসে আশ্রয় নিচ্ছে না, নিচ্ছে তার পরিবারের সম্মান, তার গোষ্ঠীর সম্মান, তার সম্প্রদায়ের সম্মান। সব থেকে আরও বড় এগিয়ে গিয়ে ভাবতে পারি যে তার দেশের সম্মানও। মানে আগে যখন আমরা দেখতাম যে রাজারা তার দেশ দখল করছে, সে সবার আগে নারী দখল করত। হ্যাঁ, এই যে একটা ঘটনা, এই যে একটা প্রবাহমান কাল ধরে এই ঘটনা ঘটে আসছে, আজও কিন্তু আমাদের ধ্যান ধারণ, আমরা যতই আধুনিকত্বের উর্দিগায়ে পড়ে আর কি চলি না কেন, একই রকম মানসিকতায় আমরা থেকে গেছি আর কি। এই যে তুমি এক্ষুনি পিরিয়ডসের কথা বলছিলে, এখানেও তো সুচিতা অসুচিতার এক ধরনের পাঠ আছে, যে পাঠটা খুব ছোটবেলা থেকেই মেয়েদের দেওয়া হয় আর কি। এই বিষয়টাতে মানে কিভাবে দেখছো, বা কিভাবে কি পেয়েছো যে এই ধরনের সুচিতা অসুচিতার বোধ কোথায় কত এক্সট্রিমে যেতে পারে আর কি? দেখো, যদি আমাদের প্রাচীন শাস্ত্র বলো, তাহলে বিভিন্ন শাস্ত্রে, যেমন অনুসংহিতা, যেটা খুবই মান্য এবং কুখ্যাত জায়গা, সেখানে বলা হচ্ছে যে 3 দিন মেয়েদের অশুচি অবস্থা থাকে। আচ্ছা দেখো, এবার আমরা সবাই জানি 3 দিনের পিরিয়ড আমাদের শেষ হয় না, প্রায় কারুর না। তা 3 দিনটাকেই স্পেসিফাই করা হচ্ছে কেন? এটা অবশ্য আমার মনে হয়েছে যে 3 দিন ফ্লো এবং দুর্বলতা সব থেকে বেশি থাকে। ওই 3 দিন তুমি সব কিছু থেকে সরে থাকো, কোনো কাজে থেকো না। এবং তখন স্যানিটারি প্যাড ছিল না, কাপ তো দূরের কথা, তো সেখানে কিছুটা অসুবিধে তো হতোই। 3 দিন তুমি একটু, যতক্ষণ তোমার স্রাব বেশি হচ্ছে, তুমি একটু বিশ্রামে থাকো। এই বিশ্রামের জন্যই কি তাকে হয়তো, কিন্তু তাহলে 3 দিন কেন স্পেসিফিক করা হবে বলো না? তাহলে তো যে কদিন তুমি তোমার রক্তপাত হচ্ছে সেই কদিনের জন্যই অসুচি, কথাটা এইটা বলা হতো। তাহলে 3 দিন বলা হচ্ছে কেন? এবারে এখন মজাটা দেখো, অসুচিতার পাঠটাকে বই নিয়ে চলেছে কিন্তু সব কিছু এসে যাওয়া সত্ত্বেও, এবং 3 দিনের জায়গায় সেটা যতদিন চলবে ততদিন। বাধা কোন জায়গায়? শুধু পুজো করায়, তুমি কাজকর্ম করো এবং মেয়েদের বিশ্রাম নেওয়া, হ্যাঁ রান্না বান্না করো, অফিস যাও, সব কিছু করো, শুধু পুজোতে তুমি অসুচি। অসুচিতার আবার এরকম নির্দিষ্টকরণ হয় না। হ্যাঁ, মানে একটা ঘটনায় অসুচি, অন্য ঘটনায় সুচি। কারণ রান্নাটা না করলে তো বাড়ির হাঁড়িটা চলবে না। হ্যাঁ, কিন্তু পুজোর অধিকারটা থেকে তো সরে যাওয়া যেতে পারে আর কি, কারণ সেটা তো ভাগ করে নেবেন না। পুজোর অধিকার তো আবার পুরুষেরও আছে, তাই পুরুষ করে নেবেন পুজোটা। পুরুষের যে মর্নিং ফল যে কোনো দিন হয়, বা
একটা সময়ের পর রোজি হয় এবং সেটা ন্যাচারাল, সেটা নিয়ে তো কেউ কথা বলেন না। একদম। এমনকি এটা নিয়ে কথা বলতে লজ্জাও পান। একদম একদম। হ্যাঁ, এটা একদম আড়ালে, আর এটা নিয়ে এত চর্চা। এবং তোমার পিরিয়ডসের ক্ষেত্রে মানে মেয়েদের এভাবে একদম সেই দীক্ষিতর মতো দীক্ষা দেওয়া হয় আর কি ছোটবেলা থেকে, যে এইগুলো করতে পারবে, এইগুলো করতে পারবে না, এই সময় এটা ছুঁতে পারবে, এটা ছুঁতে পারবে না। এবং সব থেকে বড় একটা বিষয়, আমি জানি না কতজন নিজের জীবন দিয়ে দেখেছেন, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে আলাদা করে একটি মেয়েকে অনেক মায়েরাই এবং তার বাড়ির বড় মহিলারা ওষুধ খাওয়ান, কারণ সেই সময়টা তার একটা বৈজ্ঞানিক দিকও হতে পারে, কারণ সেই সময় বিবাহের অনুষ্ঠানের এতে এক ধরনের ধকল আছে শরীরে, এক ধরনের পরিশ্রম আছে, সেই পরিশ্রমে আবার এই শারীরিক অস্বস্তিটাকে নিয়ে বয়ে যাওয়ার জায়গা থেকে হয়তো আগে পড়ে। কিন্তু তার ছাড়াও এটার মোটামুটি একটা জোর করেই যে এটা একটা পুজো, এটা একটা সূচি অনুষ্ঠান, সেখানে তুমি একটা অসুচি দেহ নিয়ে কি করে সেই পুজোর একটা পার্ট হয়ে উঠবে, তাই তোমাকে আলাদা করে ওষুধ খেয়ে তোমার পিরিয়ডসের ডেটটা এগিয়ে বা পিছিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি জানি না তুমি মানে তোমরা যখন এই বৈবাহিক প্রথার বা এই ধরনের অনুষ্ঠানের সঞ্চালনা করো, সেক্ষেত্রে এরকম দেখেছো কখনো এরকম প্রেশার তৈরি করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে যে যিনি কোণে বা যিনি বিবাহ করছেন? প্রথমে তো খুব ভালো লাগলো যে সঞ্চালনা শব্দটা বললে। পুরোহিত শব্দটার সঙ্গে আসলে এমন দীর্ঘ অত্যাচারের ইতিহাস জড়িয়ে গেছে যে এই শব্দটা বলতে আমাদের একেবারেই ভালো লাগে না। আর সঞ্চালনাটাই সঠিক শব্দ। একটা উৎসব, সেই উৎসবটাকে আমরা মনে করি আর কি একটা আনন্দ উৎসব, যেখানে দুজন দুজনকে ভালোবাসে, দুজন মানুষ, নারী বা পুরুষ এরমভাবে আমি বলছি না, সেই পরস্পর ভালোবাসাটাকে সবার সামনে প্রকাশ করতে চায়, সেই উদযাপনটার সঙ্গে আমরা যুক্ত থাকি। এবং যে কারণে পারমিতাকেও একটু বাদে বলবো যে কোন গান দুটো আমরা ওই অনুষ্ঠানে করি, তো সেখানে আজ অবধি এরকম কখনো প্রশ্নও শুনিনি, বা হতে তো পারে আমরাও সেই অবস্থাতেই কাজটা করতে গেছি। হ্যাঁ, আমি সেটাও জিজ্ঞাসা আমাদের এখন অবধি কেউ এই প্রশ্ন করেনি। আচ্ছা, যে সেই সময় আপনাদের পিরিয়ড চলবে কি না। আচ্ছা আচ্ছা। কারণ আমার এটা অবশ্য মনে হয়েছে যারা আমাদের ডাকেন তারা হয়তো একটু এগুলো ভেবেই যান, কিন্তু সবসময় যে তা নয়ও একদম। কিন্তু অন্তত এইটুকু তারা জানেন যে এই প্রশ্নটা করার কোনো মানে হয় না। না, এইটুকু যে এগিয়ে গেছেন বলেই তারা একজন মহিলাকে এটা বলতে পারছেন যে অনুষ্ঠানটা সঞ্চালনা করুন, বা ওই তুমি বললে পৌরোহিত্য আর কি, আমি যেটাকে শব্দটাকে সরিয়ে রাখছি, সেটা সেই কাজের জন্য এগিয়ে আসছেন। কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা বিবাহের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু হয়তো প্রত্যেক যারা এখানে বিবাহিত মহিলারা রয়েছেন, তুমি যদি 100 জনকে জিজ্ঞাসা করো, দেখবে প্রায় 90% মহিলারা বলবেন যে ওই সময়টাতে তাদের পিরিয়ডসের টাইমকে এগিয়ে বা পিছিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হয়েছে। হতে পারে হয়তো বৈজ্ঞানিক কারণ আছে, কিন্তু তার সাথে এই সুচিতাটাও রয়েছে। কারণ এই পুজো, যেমন ধরো এখনো পর্যন্ত আমি কেন বলছি, ধরো শবরীমালা আজও তো এইরকম একটা জায়গায়, এরকম একটা বাতাবরণে আমরা ফেস করছি। যতই আমাদের আইন দিয়ে আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি মানুষকে বা নিজের অধিকারের কথা বলি, কিন্তু আমরা প্রতি মুহূর্তে জানতে পারছি আমার ভীষণ স্বাভাবিকভাবে পাওয়া অধিকারটাকে আমাকে আইন দিয়ে জিততে হবে। আমি সহজভাবে তো পাচ্ছি না। সেটাও সত্যি কথা যে আমরা যে কাজটা করি, আমরা তো ঠিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নই, এবং বিয়ের যে মন্ত্রগুলি আছে অধিকাংশই প্রাকৃতিক কোনো না কোনো শক্তিকে আহ্বান জানানো হচ্ছে। কিন্তু যারা পুজো করছেন, যে মহিলারা বা অন্যরাও যারা এই ধরনের কাজ করছেন, তারা নিজেদের পুরোহিত বলতেও খুব ভালোবাসেন, ব্রাহ্মণ হলে খুবই ভালো হয়। আচ্ছা, হ্যাঁ। এবং পুজোর সময় তাদের প্রশ্ন করা হয়েছে পিরিয়ড নিয়ে, তো তখন তারা বলেছেন যে ওই বিষ্ণু মন্ত্রে নাকি অশৌচ এর এই যে অপবিত্র অবস্থাটা দূর হয়ে যায়, তাই ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে পুজো করতে গেলে আর কোনো অসুবিধা থাকে না। সত্যি? হ্যাঁ। তাহলে আমার বক্তব্য, যারা এইভাবে কাজটা করছেন, তারা যদি শুধু পুরুষরা যে কাজটা করছে সেটারই অনুকরণ করেন এবং মনে করেন এই কথাটা বলছে মানে এই কোথাও একটা তারা মনে করেন যে রজস্বলা অবস্থা মানে আমি অসুচি, তা না তো ওটা কাটানোর তো কোনো প্রয়োজনই তৈরি হয় না। তো সেই জায়গাতে বলছি যে মেয়েরাও ভীষণভাবে সত্যি এগুলো এখনো বিশ্বাস করে চলেছেন। আসলে পিতৃতান্ত্রিকতা
ওটা তো একটা কনসেপ্ট, যেটা তৈরি করেছে হয়তো সমাজের পুরুষের, একটা সময় বহন করে চলেছে ভীষণ সফলভাবে মেয়েরা। মানে আমরা সেই কোথাও গিয়ে পিতৃতন্ত্রেই দীক্ষিত নারী আর কি, সেটাই অনেকেই। আমি আসি বিয়ের রীতিনীতির কথায়, তুমি আসছিলে। এখানে কতগুলো স্পেসিফিক জায়গা আছে, যেমন ধরো সিঁদুরদান বা ধরো শাঁখা পলা, এইরকম কিছু বিষয় যা বিবাহিত একটি মহিলাকে আজীবন তার দেহের মধ্যে, তার শরীরের মধ্যে বহন করে নিয়ে যেতে হয়। এখানে আমরা ওপর বলছি, এর মধ্যে একটা লিঙ্গ রাজনীতি আছে। সিঁদুর পরা বা না পরা, এটার যৌক্তিকতা কোথায়, বা এটা মানে কোন ভাবনা থেকে চলে এসেছে, এই বিষয়টা যদি একটু বলো, যে কোথা থেকে এসেছে এই কনসেপ্ট। একটু ওকে বলবো সিঁদুর পরানোর মন্ত্রটা? নিশ্চয়ই। ॐ यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम ममाव्रते ते हृदयं दधातु मम चित्तम् अनुचित्तं तेस्तु मम वाचम् एकमनाजुषस्व बृहस्पतिस्त्वानियुनक्तु मह्यम्। একটু বাংলাটা বলছি। হ্যাঁ, তোমার হৃদয় আমারই হৃদয়, আমার হৃদয় তোমারই, মোর ব্রতে তব হৃদয় মিলুক এসে, আমার চিত্ত তোমার চিত্ত পাশাপাশি জেগে থাক, এক মনে শুনো মোর কথা ভালোবেসে। এবার প্রথম কথা, যতক্ষণ না বাংলা বলছি ততক্ষণ তো ভাবছি এর মধ্যে কি আছে রে বাবা। সত্যি তাই। হ্যাঁ, এবার যদি বাংলাটা শুনি, এর মধ্যে কোথাও ভালোবাসা ছাড়া আর কিছুর কথা আসছে। এবার যেখান থেকে এই মন্ত্রগুলো নেওয়া হয়েছে সেখানে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে এই মন্ত্রের সঙ্গে এইটা করবে, ওই মন্ত্রের সঙ্গে ওইটা করবে। আচ্ছা, ঠিক আছে, সেখানে পরপর কতগুলি মন্ত্র রয়েছে। মন্ত্র বলো, কবিতা বলো, মা গৌরী ধর্মপাল কবিতাই বলতেন, আমিও তাই বলি। এটা তো অত্যন্ত সুন্দর একটা প্রেমের কবিতাই। এবারে পরবর্তীকালে স্মৃতিশাস্ত্র যেগুলো, সেখানে এসব নানান বিধান দেওয়া হলো। মানে যত দিন এগোচ্ছে আমরা একটু একটু করে মেয়েদের বেরিয়ে পড়াচ্ছি, শৃঙ্খলায় আবদ্ধ করছি। এবার তাতে এটা সিঁদুরদানের মন্ত্রের সঙ্গে যুক্ত হলো। এবার দেখো, দুটো শব্দতেই শুধু দান আছে, কন্যাদান বা কন্যা সম্প্রদান এবং সিঁদুরদান। তো কন্যাদানটা নিয়ে একটু মানুষ বুঝেছেন যে কন্যা সম্প্রদান, কন্যা কি এমন কিছু যাকে দান করে দেওয়া হবে, কিন্তু এইটা বুঝছেন না যে ওই যে তুমি কন্যাকে দান করলে, সিঁদুর দানটা সেটারই তুমি একটা স্ট্যাম্প দিলে। আচ্ছা, আসলে তো পুরো বিয়ে ব্যাপারটাই একটা পিতৃতান্ত্রিক ব্যাপার, যে একটি মেয়ে আমার বংশের সন্তান ধারণ করবে, এবং সেই জন্যে বিয়ে যখন শুরু হচ্ছে তখন মেয়েটি আসছে কোনো একটা পিঁড়িতে চেপে, অন্য অনেকে বয়ে নিয়ে আসা, এবং একটা পান পাতার আড়ালে মুখ ঢাকা, এবং শুটিং টুটিংয়ে খুব সুন্দর দেখায়। অনেকেই সেটা বলে পাতা হচ্ছে প্রজননের প্রতীক। আচ্ছা, হ্যাঁ, যে কোনো পাতা। পান পাতাটা দেখতে সুন্দর লাগে বলে পান পাতা বাছা হয়েছে আর কি। তো একটি মেয়ে আসছে, আসলে একটি গর্ভ হেঁটে আসছে। আচ্ছা, এই তো ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, তো এরকম অজস্র কিছু আছে। সেটাকে যতটা সুন্দর করে তোলা যায়, তাহলে কেন ওই পাতার আড়াল বা পাতাটা আমরা রাখবো, বা ওই বয়ে নিয়ে আসা আমরা রাখবো, দুজনে হেঁটে আসবে। হ্যাঁ, এবং ঠিক যেরকম যেই যুক্তিতে কন্যা সম্প্রদান বাদ দেওয়া হবে, ঠিক একইভাবে সিঁদুরটাও বন্ধ। আমি এখানে একটা কথা একটু জিজ্ঞাসা করি। বিভিন্ন জায়গায় আমি আরও কিছু মানুষকে দেখেছি, আরও কিছু মহিলাকে দেখেছি যারা পৌরোহিত্য করেন, এবং একটা খুব প্রচলিত বাংলা ছবিও কিছু কাল আগে হয়েছে, সেখানেও আমি দেখেছি যে সিঁদুরদানের প্রক্রিয়ায় দুজন মানুষই একসাথে একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এবং সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে। এইভাবেও বিবাহের অনুষ্ঠানটাকে সম্পন্ন করা হয়েছে আর কি। এই দুজনকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, এই বিষয়টাকে কি বলছো, কিভাবে দেখবে? দুজনকে কি সিঁথিতে পড়াচ্ছেন? না,
বধূ বরকে কপালে পড়াচ্ছেন, বিয়ে শেষ হওয়া মাত্র বর্ষিটি মুছে ফেলছে। আমরাও প্রথমে ওই স্টেপটায় গেছিলাম। ওটা একটা স্টেপ মাত্র, কারণ আমি যদি প্রথমেই বিরাট একটা লাভ দিতে চাই, আমি যদি মুখ থুবড়ে পড়ে যাই তাহলে কাজটা হবে কি করে। তো ওইটা সেই সিঁড়িটা ছিল আমাদেরও, কিন্তু তারপর কিছুদিনের মধ্যেই সেটা আমরা বন্ধ করে দিলাম। দুজনেই দুজনের কপালে পড়াক, কারুরই সিঁথিতে, মেয়েটির সিঁথিতেও যাবে না। আচ্ছা। আর বলেই দিই, সব থেকে ভালো হচ্ছে এই মন্ত্রটা, এই কথাগুলো দুজন দুজনের হাত ধরে বলো, সেটাও কিন্তু হচ্ছে। আচ্ছা আচ্ছা। কেউ কেউ সেটাতেও রাজি হচ্ছেন। আচ্ছা। এবং আমার যে একটা বিয়ে নিয়ে ভীষণ বিতর্ক হয়েছিল, ফেসবুক ছেয়ে গেছিলো আর কি, যে এটার পর আমি বলেছিলাম দুজনে যদি দুজনকে জড়িয়ে ধরো আরও সুন্দর লাগবে। হ্যাঁ, এবং বরবধূ মহানন্দে দুজনে দুজনকে জড়িয়ে ধরেছিল। সেটার যে কি বিকৃত মানে বেরিয়েছিল এবং কত কি লেখা হয়েছিল সেটাতে আজকে আর যাচ্ছি না, কারণ তাহলে মানে ওই আক্রমণের ভাষা নিয়ে আরেকটা অনুষ্ঠান হয়ে যায়। হ্যাঁ, মানে বিশেষ করে মানে ওটাও একটা ধর্ষণ, জানো, ওটাও সেই ক্ষমতার দম্ভ, যে তুই একটা মেয়ে হয়ে তুই কি করে এরম নির্দেশ দিতে পারিস, বা তুই কি করে এরম ভাবতে পারিস, এবং কেন লোকে তোর কথা শুনছে। এবং এটা যে শুধু খুব রিগ্রেসিভ পার্ট যাদের আমরা ভাবি পলিটিক্যালি, তারা বলছে শুধু তাই নয়, কিন্তু যাদের খুব উদার বলে ভাবি সেই পার্ট থেকেও কিন্তু। হ্যাঁ, তার কারণ হচ্ছে তারা তো নিজেরা হয়তো এইভাবে বিয়ে করেনি, তারা হয়তো সই করে বিয়ে করেছে, কিন্তু তারা কি অনেক মানুষকে এটাতে উদ্বুদ্ধ করতে পেরেছে? পারেনি। কিন্তু পারলে তো অনেকটা অন্যরকম হতো, বা এভাবে ভাবেইনি। সেখানে একটা কোথাকার মেয়ে উঠে এসে এই কথাটা বলছে, লোকে তার কথা শুনছে, এবং মেয়ে উঠে এসে বলছে, ফলে গায়ে কিন্তু তাদেরও লেগেছে, যাদের আমরা রিগ্রেসিভ ভাবি না। ফলে আক্রমণ কিন্তু দুদিক থেকেই এসছে, এবং কোথাও গিয়ে একটা সেই আক্রমণের ভাষা এক। হ্যাঁ, সেখানে সেই রেপ থ্রেট, এবং হ্যাঁ রেপ থ্রেটই বলবো, সেভাবেই এসেছে, একদম সরাসরি। এই যে মানে ধর্ষণ করলেই যে ধর্ষক হয় না, আমাদের ভেতরে কোথাও যে একটা ধর্ষক লালিত পালিত হচ্ছে, সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু খুব ভীষণ করে বার করে দিয়েছে। এটা সোশ্যাল মিডিয়ার আমি আরো একটা পজিটিভ দিক বলবো, যে আসলে আমাদের ভেতরে কি আছে আমরা আমাদের কোথাও আমাদের নগ্ন চরিত্রগুলো আমরা সামনে নিয়ে আসতে পারছি সোজাসুজি। সিঁদুরের বিষয়টার সাথে আর একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে শাঁখা পলা এবং আর একটা লোহা, এই জাতীয় কিছু জিনিস যা মেয়েদের পরিয়ে দেওয়া হয় সেই দিন, এবং তারা সেটা পরে থাকেন। এবং বলা হয় যে এরকমভাবে যে যেন শাঁখা পলা নিয়ে মারা যেতে পারি, এই জন্য একটা অদ্ভুত গর্বের বিষয় আর কি। হ্যাঁ, শাঁখা পলা মানে তোমরা যে বিবাহ অনুষ্ঠানগুলো করো সেখানে শাঁখা পলার ব্যবহার আছে? দেখো, প্রথমে সিঁদুর নিয়ে আর একটা পয়েন্ট বলে দিই। বিশেষ করে বাংলাদেশ তো তন্ত্র ধর্মের একটা জায়গা, তো তন্ত্র ধর্মে লাল রঙের একটা খুব গুরুত্ব আছে। লাল হচ্ছে শক্তির প্রতীক। তো সেখানেও আমার বক্তব্য হচ্ছে শক্তির প্রতীক যে রং, সেটা মেয়েটিকেই বা পড়তে হবে কেন, ছেলেটিই বা পড়বে না কেন? ছেলেটির কি শক্তি প্রয়োজন নেই? অথবা মেয়েটিকে দুর্বল ভাবা হচ্ছে কোনো একটা। শাঁখা পলার ব্যাপারটা একটু অন্যরকম, যেটা ওই একটা সোশিওলজিক্যাল থিওরি আছে যে হাতে বেরি পরানো আর মাথায় পাথর দিয়ে ক্ষত করে দেওয়া সেই রক্ত, তাহলে তো সারা পৃথিবী শাঁখা পলার সিঁদুর পড়তো। সেটা তো হয় না, সেটা এখানেই হয়। তার কারণ শাঁখা আর কি, শঙ্খর যে ভীষণভাবে পাওয়া যেত ভারতবর্ষের হরপ্পা সভ্যতার সময় থেকে, এবং সেখান থেকে ওই গয়না হিসেবে ব্যবহার হতো। হ্যাঁ, এবারে মানে অনেকে বলেন যে আমি সিঁদুর শাঁখা পলা পরছি কারণ আমাকে দেখতে ভালো লাগছে বলে, বা একটা পার্টিকুলার অনুষ্ঠানে যাব তাই সাজছি। তুমি এরকম দেখেছো? মানে এরকম শুনেছি এবং তৎক্ষণাৎ প্রতিবাদও করেছি। আচ্ছা, এই কারণে যে সাজ তখনই হয় যখন যে কেউ সেটা ধারণ করতে পারে, তবেই তো সাজ। এবার যেমন তুমি তোমার যদি একটা ছোট্ট মেয়ে থাকে 5 বছরের, তাকে সে যদি তোমায় বলে মা তুমি লিপস্টিক পরছো, আমাকেও একটু পরিয়ে দাও, তুমি তাকে পরিয়ে দেবে। তুমি যদি সিঁদুর পরো আর সে যদি বলে মা আমাকে ওটাও একটু পরিয়ে দাও, তুমি কি পরিয়ে দেবে? তাহলে ওটা সাজ নয়। বা এখনো পর্যন্ত আমাদের এখানে যাদের স্বামী
চলে যান, ওই শব্দটা বলতে পর্যন্ত আমার ক্রোধ হয়, তাই ওই শব্দটা আমি বলি না। তারা যদি মনে করেন তারা পড়তে পারবেন, নিজেদের অস্বস্তিতেই পড়তে পারবেন না। আমি তো বরং মনে করি যদি তবু বা সিঁদুর পরা যায়, তাহলে আমি একটা সময় বিবাহিত ছিলাম, সেইটা বোঝানোর জন্য তিনি পড়তে পারেন যে স্বামী সদ্য প্রয়াত হয়েছেন। কিন্তু তার বাইরে এটা সাজ তখনই হবে যখন 5 বছরের বাচ্চা, এবং ছেলেরা যথেষ্ট স্বাস্থ্য এককাল, এবং বড় লম্বা সিঁদুরের টিকা দেওয়া এখনো দক্ষিণ ভারতে প্রথা আছে। তো সাজ তখনই যখন তা সবার জন্য এবং সব অবস্থার জন্য। এটা তো বিবাহিত মেয়ের সাজ, তার মানে আলাদা করে তার সামাজিক পরিচিতিটাকে দাগিয়ে দেওয়ার জন্য যে সাজ তৈরি হচ্ছে, একেবারে সেই সাজে তোমাকে যত সুন্দরী দেখাক, তুমি সেই সাজটা করতে পারো না। একদম। তোমাদের এই বিবাহ সঞ্চালনার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় মূলত কোন কোন জায়গাগুলোতে তোমরা পরিবর্তন আনলে? মানে একটা পরিবর্তন তো আমি জানি যে গানের ব্যবহার, আমাদের মধ্যে পারমিতা আছে। গানের ব্যবহারের শুরু কিন্তু যার গান ব্যবহার হয় তিনিই করেছিলেন। ব্রাহ্ম বিয়েতে রবীন্দ্রনাথের গান গাওয়া হতো, ফলে এর শুরু যে আমরা কেন মা গৌরী ধর্মপালও করেছিলেন এরকম বলা যায় না। ব্রাহ্ম বিয়েতে রবীন্দ্রনাথের মানে উনি বহু বিয়েতে নিজে গান করেছেন গিয়ে। হ্যাঁ, তো তাদের তো আলাদাই সৌভাগ্য। কিন্তু মা রবি গান ব্যবহার করতেন মূলত এই জন্যে যে মা রবি শাম বলতেন। সামবেদের যে কবিতাগুলি বা মন্ত্রগুলি আছে সেগুলো একটা বিশেষ গানের সুরে পাঠ করা হয়। তো এটা নিশ্চয়ই মানবে যে রবীন্দ্রনাথের লেখা বিশেষ করে গান এবং কবিতাগুলি প্রায় অনেকটাই যেন বাংলা ভাষায় লেখা উপনিষদের কথা। তো সেই জন্য মা রবিশ্যাম বলতেন, আর ওই রবি গানই মাও বেঁচেছিলেন। আমরা যেটা আগুন জ্বালানোর সময় করা হয় সেই গানটা মা যেটা বেঁচে গিয়েছিলেন সেটাই রেখেছি, আর প্রথম গানটা একটু চেঞ্জ করেছি, কিন্তু সেটা রবি গানই আছে। পারমিতা একটু ধরো। হ্যাঁ, আমাদের প্রথম গানটা যেটা একদম বিয়ের শুরুতে এইল ভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হল অঙ্গ মম ধন্য হল অন্তর, সুন্দর হে সুন্দর। এইল ভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদ গগনে পবন হল সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। এইল ভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর। বাহ বাহ, পুরো অনুষ্ঠানটাকে যেন একটা অন্য মাত্রা দেয়। মানে বিবাহের অনুষ্ঠান বলো বা আমাদের এপিসোড, দুটোর ক্ষেত্রেই একটা অন্যরকম মাত্রা দেয়। মোটামুটি গান বাছাই, এই গান বাছাই কি তোমরাই করো নাকি মা মানে গৌরী ধর্মপাল উনি যে ধরনের গান ব্যবহার করতেন তা আজও চলে আসছে একই রকমভাবে, নাকি মাঝে কোনো পরিবর্তন ঘটেছে? প্রথম এই গানটাই পরিবর্তন, তারপরে বিয়ে থেকে একটু মানে শ্রাদ্ধের যে অনুষ্ঠান আমরা করি সেটাতে একটু যাই, গানের জন্যই বলছি। মা চলে যাওয়ার আগে মায়ের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হতো যে চলে যাওয়ার পর কিভাবে পুরো কাজটা হবে। তো সেই আলোচনাতেই মা কিছু গান ঠিক করে দিয়েছিল, আর বলেছিল মায়েরই অনুবাদ করা ঋগ্বেদের একটি অদ্ভুত আশ্চর্য সূক্ত আছে পুনর্জন্ম সূক্ত বলে, সেইটা যেন আমরা পাঠ করি অন্যান্য যা কিছুর সঙ্গে। তো সাধারণ যে লোকাচারের যে শ্রাদ্ধ সেটা তো ন্যাচারালি হয়নি, বুঝতেই পারছো। তো সেই গান আর কথা দিয়ে গাঁথা একটা অনুষ্ঠানই হয়েছিল।
তো সেই পুনর্জন্ম সুক্তটা হচ্ছে 3 জন ঋষি যারা খুব বন্ধু ছিলেন তাদের লেখা একটা সুক্ত, এই বলে যে কোনো কিছুই হারিয়ে যায় না, সব কিছুই আমাদের চারপাশেই মিশে থাকে। যদি তুমি চাও, যদি মনে করো, তাহলে সেই আলো, হাওয়া, নদ নদী, গাছপালা থেকে তাকে আবার আমরা ফিরিয়ে আনতে পারবো। তো ওইখানে একটা গান যেমন আমরা নিজেরাই যোগ করেছি, রবীন্দ্রনাথেরই গান, মানে একেবারে যেন এই কথাগুলোই বাংলায় গানে প্রতিফলিত হচ্ছে। হ্যাঁ, একটু পারমিতা আবার যদি ইচ্ছে করো তো। আবার যদি ইচ্ছা করো আবার আসে ফিরে, আবার যদি দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে, আবার যদি ইচ্ছা করো আবার আসে ফিরে, আবার যদি। ভারী সুন্দর, ভারী সুন্দর। এবং সুক্তটাও ঠিক এইরকমই। হ্যাঁ, একই। সুদূরে উধাও তোমার যে মন, বৃক্ষলতায় জলে ফিরিয়ে আনছি আমরা তাকে আবার, থাকতে এখানেই বেঁচে পড়তে। এইভাবে বৃক্ষলতা জলের সঙ্গে সঙ্গে উষায়, সূর্যে, আকাশে, গিরি পর্বতে তুমি এখানেই আছো। তোমাকে হ্যাঁ। পাচ্ছি বিভিন্ন। এবার বলো, এগুলো আধুনিকতম কবিতা নয় কি? একদমই। আসলে এগুলো কালোত্তীর্ণ, এগুলোকে তো ঠিক কাল দিয়ে বাঁধা যায় না। এই কথাগুলোর মধ্যেই তাই রয়েছে। আমি একটু জানি যে এই যে গানের কথা বলছো তোমরা, এই যে গান বাছাই এর একটা বিবর্তন তো ঘটেছে নিশ্চয়ই আগে থেকে। একসাথে সবাই মিলে বসে সেই গান বাছাই হয় কি? মানে আমি একটু পারমিতার কাছ থেকে জানতে চাইছি যে না, ভাবনা তো অনেক, একই ভাবনার তো অনেক গান থাকে, সেখান থেকে মানে খুব কাছের ভাব, মানে যেই ভাবনাটার সঙ্গে অনেকটাই মিলেমিশে যাচ্ছে বিষয়গুলো, সেটা সবার মতামত নিয়েই, সবার মতামতকে প্রাধান্য দিয়েই একটা জায়গায় আসা হয়। এই গানগুলো কি প্রধানত সোলো, একাই গাওয়া হয়? হ্যাঁ, এক একজন এক একটা গান গাওয়া হয়। এই অনুষ্ঠান সঞ্চালনার সময় মোটামুটি তোমরা কতজন একসাথে এই সঞ্চালনার পদ্ধতিতে, মানে এই প্রক্রিয়ার মধ্যে থাকো? এক একটা বিয়েতে সাধারণত 3 জন থাকি। সাধারণত 3 জন থাকো। আচ্ছা, কারণ বৈদিক ভাষায় মন্ত্রপাঠ, বাংলা গান, যজ্ঞটা করা, এবং কোনো কোনো ক্ষেত্রে ইংরেজি। আচ্ছা, মানে প্রয়োজন একেবারেই প্রয়োজন হলে তবে, সেই কারণে 3 জন হলে আমাদের সুবিধে হয়, আর বেশ একটা পরিপূর্ণও দেখতে লাগে। হ্যাঁ, মানে একসাথে টিমের একটা বোধ, মানে সবাই মিলে একসাথে একটা দলগতভাবে একটা প্রক্রিয়া। কোন কোন প্রথাগুলোকে বা কোন কোন লোকাচারগুলোকে তোমরা ক্রমশ একেবারে ফেলে দিয়েছো, এবং কোন কোন নতুন প্রথা তোমরা এই সঞ্চালনার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছো? প্রথা ফেলে দিয়েছি বলতে তো অনেক কথা বলতে হয়। যে প্রথাগুলো দেশাচার মতে বিয়েতে যা যা প্রথা আছে, সকালবেলা সেই অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই, সেগুলো আমাদের কিছুই নেই। ওই বৃদ্ধির ক্ষেত্রেও আমরা বলি, এখানে বৃদ্ধি মানে তো পূর্বপুরুষদের স্মরণ করা, খুব সুন্দর। সেখানে কেউ মাধ্যম কেন থাকবেন? হ্যাঁ, মানে তুমি তোমার পূর্বপুরুষদের স্মরণ করছো, এর মাঝখানে আর কেউ কি করে আসতে পারে? নিজেরা করো। আচ্ছা, গায়ে হলুদ শুরু হয়েছিল, একদম শুরুর ইতিহাস আমি জানি না, কিন্তু মহাভারতে পেয়েছি যে বরবধূ পাশাপাশি বসতো এবং দুজনে আগে দুজনের পায়ে মাখিয়ে দিত। বর বধূ দুজনেই দুজনের পায়ে হলুদ মাখিয়ে দেওয়া হতো। এই ছিল অনুষ্ঠান, অর্থাৎ কোথাও একটা সেই দুজন দুজনকে সম্মান করছে, এরকম একটা কিছু। তারপরে যেটুকু আনন্দ হয়, এখন তো সেই বরের গা চেঁচে কখন সেই হলুদ
আসবে, মেয়ের বাড়িতে আসবে, মেয়ের বাড়িতে আসবে, তখন মেয়ের গায়ে হলুদ হবে ইত্যাদি। তো সেগুলোতে আমরা খুব একটা কিছু বলি না, শুধু এই কথাটা বলে দিই যে শুরু কিন্তু এইটা হয়েছিল। আচ্ছা, এবার মানে সব ক্ষেত্রেই একবারে ঘা দিতে গেলে মুশকিল, সেই জন্য ধীরে ধীরে। হ্যাঁ, আর সন্ধেবেলায় মূলত ওই পিঁড়িতে চেপে আসা চলবে না, আচ্ছা, হাত ধরাধরি করে আসবে, কোনো আড়াল কিছু রাখার দরকার নেই। অধিকাংশ ক্ষেত্রে এখন বিয়ে হয় মোটামুটি দুজন বন্ধু যদি বা না হয় বেশ কিছুদিনের কথাবার্তা অন্তত হচ্ছে। তো সুতরাং আর সিঁদুর দেওয়া নেই যখন ওই লজ্জাবস্ত্রের একটা হাস্যকর বিষয়ের মানে কিসের জন্য লজ্জা, মানে আমি তো ভেবে পাই না যে যেই মুহূর্তে বিয়ে হয়ে গেল পুরো সমাজ পারমিশন দিয়ে দিল যে তোমরা দুজন এবার দরজা বন্ধ করে ঘরে ঢুকে যেতে পারো, একদম ওটাতে লজ্জা করে না ওরমভাবে বলতে? হ্যাঁ, বা জিনিসটা করতে ওটাতে বরঞ্চ একটু লজ্জা পাওয়া উচিত, একটু সময় দেওয়া উচিত দুজনকে। হ্যাঁ, তাহলে মানে লজ্জা বস্ত্রটার আমি কোনো রকম মানে খুঁজে পাই না। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো বাদ। তারপর কি সব শিলের ওপরে, আমি না অত নিয়ম জানিও না, নিজেই জানি না, এবং অনেক ক্ষেত্রে বিয়েতে গিয়ে দেখেছি ওই শিল নোড়ার ওপর উঠতে হয়, এসব খুঁড়ি টুড়ি ভাঙতে হয়। একটা এগুলোর অর্থ থাকতে পারে যে আগে তো মেয়েদের এন্টারটেনমেন্ট বলে কিছু ছিল না, তো এই স্ত্রী আচারগুলো ঘিরে মেয়েরা একটু আনন্দ করত। আচ্ছা, কিন্তু সেখানেও যার স্বামী মারা গেছে তাকে ডাকা যাবে না। তাহলে যেখানে কাউকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেই আনন্দ রাখারই বাকি দরকার। এগুলোকে একেবারেই মানে সরিয়ে দেওয়া হয়েছে ক্রমশ। এবং মানে এটাও মায়েরই কাজ যে সময়টাকে সংক্ষিপ্ত করে দেওয়া। কারণ ওই এবং লগ্নের তো কোনো প্রশ্নই নেই, কারণ ওই সূচি অসুচির মতোই একই ব্যাপার, শুভ অশুভ বলে কোনো সময় নেই। এখন সব থেকে শুভ সময় হচ্ছে ছুটির দিন, হ্যাঁ, সেই সময় মানুষ আসতে পারবে না, আমরা সেভাবেই বলে থাকি। আর শীতকালটাকে একটু প্রেফার করি, বলি যে ওই সময় তো সবজি টবজিও সস্তা, আর বিয়ের দিন না থাকলে বিয়ে বাড়ি ভাড়াটা পাওয়াও তো সুবিধা হবে। এগুলোও ভাবুন, এইভাবেও যদি ভাবানো যায় তাহলে। হ্যাঁ, তাহলে বিয়ের ক্ষেত্রে কিছু মাস আলাদা করে দাগিয়ে দেওয়া থাকে, যে মাসে বিয়ে হয় না বা যে মাসে শুভ অনুষ্ঠান হয় না, সেক্ষেত্রে অনেক কথা বলে দিতে হয়, অত সময় তোমাদের হবে না। না, আমি তবে একটু শুনে নি, যদি সেই রকম মাসে তোমাদের কাছে কেউ এসে বলে যে আসে, এবং তোমরা সেই সঞ্চালনা নিশ্চয়ই করে থাকো অবশ্যই। এই যে ধরো তোমরা যখন এই ভাবনাটার মধ্যে এলে, তখন তোমার সঙ্গে কি এই 3জন 4জন এই যে দল যারা ছিলেন শুরুতে, আজও তারা আছেন নাকি এটা বদলে বদলে যায়, মানে আরও নতুন মানুষ যুক্ত হচ্ছেন তোমার দলে বা চলে যাচ্ছেন? মোটামুটিভাবে একই আছে। আর নতুন মানুষ যুক্ত করার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যুক্ত হতে অনেকেই চান, কিন্তু যুক্ত হওয়ার জন্য যে অনুশীলনটা দরকার সেই সময়টা প্রায় কেউই দেন না। অর্থাৎ আলোটা চান, কিন্তু আলোর আগে যে পড়তে হবে, এই যে এখানে যে টেকনিক্যাল সমস্যা তোমাদের ফেস করতে হয় কত সময়, তার জন্য কতটা শ্রম আলাদা করে দিতে হয়, সেগুলো তো তোমরা মেনে নিয়ে হাসি মুখে ক্যামেরার সামনে আসছো। তা শুধু ক্যামেরার সামনে হাসি মুখে বসতে চাইলেই তো হবে না। তো এবং এই বিশ্বাসগুলো তোমার ভেতর থেকে থাকতে হবে, যে ওই সিঁদুর ইত্যাদি কেন এবং কেন নয় সবটা পরিষ্কারভাবে তোমার জানতে হবে, এবং সেই জানার প্রতি আমাকে আস্থা রাখতে হবে। অনেকে প্রথমেই বলেন এইভাবে যে আমি কিন্তু ব্রাহ্মণ, আমি মনে মনে বলি তাই জন্যই আরো আগে তোকে নেব না। মানে এটা যে গর্বের, এটা বলছে মানে কি গর্ব করে বলছে তো। তাহলে তোমার যদি ব্রাহ্মণত্ব নিয়ে এখনো গর্ব থাকে, তাহলে তুমি বাকিগুলো তো মানতেই পারবে না। বিবাহ ছাড়া আর কি কি সামাজিক অনুষ্ঠানের মধ্যে সামাজিক অনুষ্ঠান সঞ্চালনার কাজে তোমরা ডাক পাও? গৃহপ্রবেশ আর অন্নপ্রাশন আর উপনয়নের ডাক প্রচুর পাই। তাই? হ্যাঁ, কিন্তু আমরা তো করি না। আর মজা হচ্ছে, অনেকে বলেন মেয়ের উপনয়ন দিচ্ছি বা ব্রাহ্মণ নয় এরম কারোর উপনয়ন দিচ্ছি, তাহলে একটু ভাবুন না। সেক্ষেত্রে কি উত্তর থাকে? সেক্ষেত্রে উত্তর এটাই থাকে, সোশিওলজির একটা কথা বলি, সংস্কৃতায়ন বলে একটা ব্যাপার আছে। যিনি নিচে আছেন তিনি চান ওপরে উঠতে, সেই ওপরে যারা আছেন তাদের রীতিনীতি প্রথা ভাষা সব তারা অনুকরণ করতে শুরু করেন। তার মানে আলটিমেটলি তুমি জানো যে তুমি নিচে আছো এবং তুমি চাইছো ওপরে উঠতে।
মেয়ে থেকে আমি যদি পুরুষ হও, আর তুমি নিচু শ্রেণী থেকে তথাকথিত নিচু শ্রেণী থেকে উচ্চ বর্ণে তুমি যেতে চাইছো, আলটিমেটলি তো হলো ওটাই যে তুমি একজনকে উঁচু ভাবছো আর নিজেকে নিচু ভাবছো। সেই মান্যতা তুমি দিচ্ছ। দেখবে তুমি মেয়েরা প্যান্ট পরলে কেউ হাসে না তো, কিন্তু ছেলেরা শাড়ি পরে বেরোয় যদি, হ্যাঁ ভীষণ, কেন? ভীষণ রকম। তার কারণটাও ওইখানেই নিহিত আছে যে ছেলেরা আমাদের থেকে উঁচুতে, ওদেরকে অনুকরণ করা যায়, কিন্তু মেয়েদের পোশাক ছি, তাই নিয়ে কেন? একটা পুরুষ যেমন এই চুড়ি পেহেনকে হাল্লা বলে যে স্লোগানটা তৈরি হয়েছে যে চুড়ি পরে শাড়ি পরে সবকিছু করেই আমরা সবকিছু করতে পারি, হ্যাঁ, কিন্তু এই স্লোগানটা তৈরি করতে হলো একই রকম ভাবে। এবং এই যে বলা হচ্ছে যে পুরুষের ওপর মানে বলা হচ্ছে মানে আমরা জানি পুরুষের ওপর নিয়ম শৃঙ্খলার দাপটটা একটু কম, কিন্তু তবুও বেশ কিছু জায়গায় আছে, যেমন তুমি শ্রাদ্ধানুষ্ঠানের কথা বললে, একটি পুরুষ সন্তান থাকলে তার মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগের ক্ষেত্রে তার মাথা কামিয়ে দেওয়া যেন এক ধরনের কম্পালশনের মতো চলে আসে, তাকে সেটা করতে হবে, মানে তাকে তার শোককে নিজের দেহে ধারণ করে চলতেই হবে। এটাও তো এক ধরনের এক্সপ্লয়টেশন। একদম একদম। মানে এই যখন তোমরা শ্রাদ্ধানুষ্ঠান করো সেটাকে কিভাবে তাদের বোঝাও, বা যারা আসেন তোমার কাছে এই ধরনের কথা নিয়ে সেই ধরনের বিষয়গুলোকে তাদের সাথে কি করে কমিউনিকেট করো? শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে না আশীর্বাণী, সত্যি সত্যি যারা এইটা ভেতর থেকে বোঝেন সচেতন তারাই আসেন। আচ্ছা। কারণ বিয়ের ক্ষেত্রে অনেকটা ব্যাপারটা বেশ কিছু ক্ষেত্রে একটু লোক দেখানো থাকে, কিন্তু শ্রাদ্ধের ক্ষেত্রে যারা ডাকতে আসেন, এবং একটা স্ট্যাটিস্টিক্স এটা আমি আমার বলতে খুব ভালো লাগে বলে বলি যে এখনো অবধি যদি আমরা 50টা এরম কাজ করে থাকি, অন্তত 47 জন মেয়ে ডেকেছেন। স্ত্রী, মেয়ে, বোন, হ্যাঁ, পুত্রবধূ, তারা ডেকেছেন। তাহলে এই আরেকটা মিথও দূর হয়ে যায় যে মেয়েরা প্রথা ভাঙতে সাহস পান না। ক্রমশ পাচ্ছেন, কিন্তু ছেলেরা বেশি রিজিড। এরকম বাড়িতেও আমরা গেছি, তার মা মারা গেছেন, তিনি ডেকেছেন, তিনি, তার স্বামী এবং তাদের একটি দোকান আছে, সেই দোকানে কাজ করে একটি মেয়ে, তারা 3 জন ছাড়া কেউ আসেনি। বলে দিয়েছে তোরা যেটা করছিস সেটার কোনো মানে হয় না, তাই আমরা যাব না। আচ্ছা। তবু সেই মেয়ে এবং তার একেবারে নিজস্ব পরিবার ওই কাজটি করেছে, সেখানে আর কেউ ছিল না। এই সাহসটা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে জায়গাটা বলছি। ফলে শ্রাদ্ধের ক্ষেত্রে যারা ডাকেন তারা একদম এই খোঁজটা নিয়েই ডাকেন। এবং সত্যি কথা বলছি, এটা বলা হয়তো উচিত না, কারণ তাহলে কারোর মৃত্যুর সঙ্গে যুক্ত থাকতে হয় এরম মনে হবে হয়তো, কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান আমাদের ভেতর থেকে অনেক বেশি পরিতৃপ্তি দেয়। বিশেষ করে প্রথম গানটা যখন পারমিতা ধরে, একটু 2 লাইন করবে, যেটা দিয়ে আমরা শুরু করি। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ আমার ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। দেখো, আমাদের বিয়ের অনুষ্ঠান বলো, শ্রাদ্ধের অনুষ্ঠান বলো, যা কিছু বলো, পুজো, প্রেম, দুটোতেই তো মিলেমিশে গেছে। এটা তুমি পূজা পর্যায়ের গানও বলতে পারো, ঈশ্বরকে বলছে, আবার এরকম নিবিড় প্রেম, তার উচ্চারণ কোথায় আছে? তাই তো। হ্যাঁ, ঠিক যে কারণে আমরা বিয়েরও কিছু মন্ত্রেরও না কিছু কিছু বদল করেছি, একটা মন্ত্রের সম্পূর্ণ বদল করে দিয়েছি, মন্ত্রটাই পাল্টে দিয়েছি। কোনটা? একটু আগে বদলেরটা বলি। ওম সুদৃষ্টিরে ধিয়ানবদ্য লক্ষণা শিবা পশুভ্য সুমনা সুবর্চা वीरसूरदेवकामा स्योना
শংনো ভবদ্যুপদেশং চতুষ্পদে। এখানে মন্ত্রটা শুরুতে ছিল অঘর চক্ষুর অপতগ্নি এধি, যে হে বধূ তুমি ঘোর নয়নে চেও না, কারণ তুমি তো অলক্ষণে নও। কিন্তু মা এটা প্রথম পাল্টে অঘোর চক্ষুকে মানে পাল্টে সুদৃষ্টি করলো। আচ্ছা, যে প্রথমেই একটা নেগেটিভ শব্দ কেন থাকবে, মানেটা একটু বলি। যে বাংলাতে এটা হচ্ছে তাকাও স্নিগ্ধ নয়নে। এবার এই ঋগ্বেদের যে মন্ত্রটা মা যে পরিবর্তন করেছেন, আমাদের সেই পরিবর্তন করার শিক্ষা অতটা শিক্ষা নেই, আমরা অতটা পারবো না। কিন্তু এখানে একটা জায়গায় যে শব্দটা আছে যে বীরসু দেবকামা, ওটা হচ্ছে বীর মাতা হও। ওই শব্দটাকে আমরা একদম পাল্টে দিয়েছি, তুমি সাহসিনী হও। মেয়েটিকে বর বলছে। হ্যাঁ, কারণ তুমি মা হবে কি হবে না এটা কেউ বলে দিতে পারে না, এটা একদম সেই মেয়েটির চয়েস হওয়া উচিত। তাহলে বীর মাতা হও কেন? ওটাই কি তোমার পরিচয় নাকি? এক সময় হয়তো ছিল, আমরা এটুকু পাল্টাবো না কেন? এবং এই সাহসটা কিন্তু মায়ের থেকেই পেয়েছি, কারণ এগুলোর জন্যও প্রচুর কথা শুনতে হয়। আমি বেদজ্ঞ নই, মা তো বেদজ্ঞ ছিলেন এবং মা পরিবর্তনে বিশ্বাসী ছিলেন। এবং ওই পরিবর্তন না যদি আমরা করি তাহলে কিন্তু এটুকু বাকি সুন্দরটুকু হারিয়ে যাবে। যেমন এখানেই একটা জায়গায় আছে, সুন্দর রাখো মনটি তোমার, রূপে হও উজ্জ্বল। এই কথাটা বরের বলার কথা বধূকে, আমরা দুজনকে দিয়েই বলাই। আচ্ছা, সুন্দর রাখো মনটি তোমার আর রূপে সুন্দর হও, এটা বধূই বা কেন বরকে বলবে না, বধূই বা কেন চাইবে না? হ্যাঁ, এবং যদি আমাদের কামশাস্ত্রে যাও তাহলে সেখানে দেখবে যৌনতার যে জায়গায়, সেখানে সুন্দর করে বিছানা করা থেকে বাগ্মিতা পর্যন্ত সব কিছুই বলা আছে হতে হবে, এবং নারী পুরুষ উভয়কেই। অর্থাৎ বিছানাটি সুন্দর করে আশীর্বাণী তোমাকেও পাততে হবে, সুন্দর করে বিছানা পাততে শুভারণকেও শিখতে হবে। হ্যাঁ, এবার এটাও বলো আধুনিক চিন্তাধারা নয় কি? একদম। তো এইখানে এই সামান্য জায়গাটুকু আমরা এইভাবে পাল্টেছি, লাইনটা পাল্টায়নি, পংক্তিটা একই আছে, কিন্তু যেই দুজনে দুজনকে বলছে কথাটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা মন্ত্র একেবারে পুরোপুরি আমরা বাদ দিয়ে দিয়েছি। সেখানেও মা সামান্য একটু চেঞ্জ করেছিল। প্রথমে মন্ত্রটা ছিল ওম কন্যালা মাতা পিতৃভ্যাং পতিলোকাং যতীয়ম। প্রথমে মাতা পিতৃভ্যাংও ছিল না, শুধু কন্যালা পিতৃভ্যাং। কথাটার অর্থ হচ্ছে কন্যা তুমি বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছ আর কি, এরকম একটা ব্যাপার। তো মা ওই মাতা যুক্ত করলো। এবারে আমার ছেলে যে এই জেনারেশনের প্রতিনিধি, সেই হিসেবে ওকে বলছি, ও বলল একদিন, আচ্ছা যে কেন আদৌ একটা ছেড়ে আরেকটা জায়গায় যাবে? তো দ্বিতীয় আমরা চেঞ্জ করলাম যে মানে মা বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে চলেছে না, একটা গৃহ থেকে আরেকটা গৃহে চলেছে, দুজনেই গৃহে যাচ্ছে আর কি, দুটোই গৃহ। তারপরে ভেবে দেখলাম এটারও আলটিমেটলি কোনো মানে দাঁড়াচ্ছে না, কারণ আমাদের সমাজে তো মেয়েটিকেই শেষ পর্যন্ত যেতে হয় অধিকাংশ ক্ষেত্রে। আমরা পুরো মন্ত্রটাকেই বদলে দিলাম। এখন যেটা বলা হয় সেটা বলো একটু। বাচ্চা रुषद्वत्सा रुषति श्वेता आगत अरैगु कृष्णा सदनानि अस्य समनबन्धु अमृते अनुचि द्यावावर्णं चरत अमिनाने। এখানে আলটিমেটলি বলা হচ্ছে আলো আর কালো, সূর্য চাঁদ, দিন রাত, এই দুজন যেমন একই বাঁধনে বাঁধা, সেই রকমভাবেই তোমরা দুজনে একের পিছে একে চলো, দুজনেই একই বাঁধনে বাঁধা। হ্যাঁ, মানে সেক্ষেত্রে কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথাটা রইল না, তোমরা দুজনেই তো একটা নতুন বন্ধনে আসছো। এবং সূর্য আর রাতের মানে দিন আর রাতের মতন প্রেমিক প্রেমিকার কোথায়, এবং সুখ দুঃখ একই সঙ্গে তোমরা
ভাগ করে নিচ্ছ। তো এটা অথর্ববেদের একটা শ্লোক। তো আমরা এই পুরো শ্লোকটাকে উঠিয়ে দিয়েছি, ঋগ্বেদের এই শ্লোকটা। সপ্তপদীর সময় কি এটা ব্যবহার করো? না, এটা অগ্নি প্রদক্ষিণের সময়। হ্যাঁ, এবং আরেকটা মজার কথা বলি, একটি ছেলে মেয়ে এসেছিল আর কি, মেয়েটির আগের পক্ষের একটি ছোট্ট বাচ্চা আছে। আচ্ছা। তো ওরা চেয়েছিল যে ওই বাচ্চাও যেন লেফট আউট ফিল না করে ওদের বিয়েতে, এবং ওরা খুব ছোট্ট একটা অংশ করে দিতে বলেছিল 15 মিনিটের জন্য, সেটাও আমরা করেছিলাম। অর্থাৎ এইটুকুই যে থাকতে হবে তারও কোনো মানে নেই। তো যাই হোক, তার মধ্যেই দুজন একে অন্যের পিছে চলেছ বা দুজনের পিছে চলেছ বদলে আমরা 3 জনে করে দিয়েছিলাম। আর সেই বাচ্চাটি যে কি আনন্দ পেয়েছিল, সে ভেবেছিল এই মা বাবার বিয়েটা আমি দিলাম। তার লেফট আউট বোধটা থেকে সরে এসেছে, একদম নিজের হয়ে গেছে। সুতরাং এইটুকু পাল্টাবো না, সব কিছু তো মানুষের জন্য। এই লেখাগুলোও মানুষের লেখা, কাজ হচ্ছেও মানুষের জন্য, মানুষের ভালোবাসার জন্য। তাহলে কি বলেছে যে পাল্টানো যাবে না? একদম একদম। এই মানুষের কথা বলছি, সব রকমের মানুষ। কখনো সমলিঙ্গের বিবাহের অনুষ্ঠান সঞ্চালনার কথা এসেছে তোমার কাছে? এসেছে, এবং আমরা মহানন্দে রাজি হয়েছিলাম। আচ্ছা। কিন্তু দুঃখের বিষয়, মানে যে কন্যা ভাবাপন্ন আর কি, তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। দুজনের সঙ্গে যাতে দুজনে কোনো রকম যোগাযোগ রাখতে না পারে, তাদের পরিবারের থেকে সেই ব্যবস্থা করা হয়। আচ্ছা আচ্ছা। এবং এটাও বলে রাখি, সমলিঙ্গ হোক বা ট্রান্স কেউ হোক, তারা যদি তাদের বিয়েতে সিঁদুর পড়তে চায়, সেখানে কিন্তু আমাদের কোনো আপত্তি থাকবে না। কারণ আপত্তি করো না? হ্যাঁ, মানে করবো না, এখন এরকম পাইনি। তার কারণ তাদের কাছে ওই সিঁদুর পরানোটা এবং পরাটা একটা জয়ের প্রতীক, লড়াইয়ের। ঠিক সেই জন্য একদম অনেকটা পথ পার করে ওইটুকু জায়গায় তো পাচ্ছেন, সেই জায়গাটা থেকে। আচ্ছা, তোমাদের মধ্যে, তোমরা তো যে দলটা নিয়ে একসাথে কাজ করো, সবাই মোটামুটি মহিলা, তাই তো? এখানে কখনো কোনো উভয় লিঙ্গের মানুষ এসে যুক্ত হতে চেয়েছেন? কারণ তোমরা তো লিঙ্গ সাম্যকে সর্বাগ্রে রাখো, এই মনটা রাখো। তো সেই জায়গা থেকে কখনো বলেছেন কেউ যে আমি আপনাদের সাথে কাজ করতে চাই বা কাজ শিখতে চাই, এরকম কখনো কেউ বলেছেন বলে বলবো না, আছেন। আচ্ছা। ট্রান্স না হলেও তিনি মানসিকভাবে পুরুষ। আচ্ছা। আমারই বন্ধু আছে অপু, তো সে তো আমাদের সঙ্গে কাজ করেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং তাই নিয়ে কেউ কোনো আপত্তি এখনো পর্যন্ত করেনি। রোহিণীদি, একটুখানি শুনবো এমনি লাইভ এক্সাম্পল। তোমরা যখন কাজ করতে গেছো, সুবিধে অসুবিধের মধ্যে কেমন চারিপাশের মানুষের, যারা তোমাদের নিয়ে যাচ্ছেন, তারা তো একটা মানসিক ভাবনা থেকে নিয়ে যাচ্ছেন, ফলে তাদের মধ্যে সেই অ্যাকসেপ্টেন্সটা রয়েছে। এবার বিবাহ দেখতে তো অনেক রকমের লোকজন আসছেন, হ্যাঁ, কীরকম রিয়াকশন পেয়েছো? সবসময় ওয়েলকাম? অধিকাংশ সময়। আচ্ছা। ওইখানে দাঁড়িয়ে বিপরীত কথা বলেছেন এরকম খুব কম হয়েছে। আচ্ছা আচ্ছা। তাও বিপরীতের মধ্যে বেশিরভাগই এরকম, ও হয়ে গেল শেষ, এরকম আর কি। আচ্ছা। হ্যাঁ, বিয়ে তো 3-4 ঘন্টা ধরে চলবে, এরকমই একটা সাধারণ ধারণা। একটা জায়গায় ওই কোথায়, ভুবনেশ্বর না কোথায়, হ্যাঁ বালাসোরে, ওইখানে একটা ওরকম প্রতিবাদ পেয়েছিলাম যে কয়েকজন প্রায় ঘিরে এসে আমাদের বলেছিলেন যে এটা কীরকম বিয়ে হলো। এবং তার মধ্যে বর টোপর পরেনি কেন, সেটাও একটা অভিযোগ ছিল। টোপর যদি না পড়ে তাহলে বর কিসের? আচ্ছা, টোপর পড়েন না? না, মানে আমরা বলেই দিই যাতে কমফোর্টেবল থাকবে তাই করো। আচ্ছা, মানে এটা কি তার চয়েসের উপর? হ্যাঁ, যে কোনো পোশাক পরো, যেভাবে খুশি বসো, যা খুশি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। তো কেউ হয়তো একটু ভারী চেহারা, মাটিতে বসতে অসুবিধে, তারা চেয়ারে বসেন। হ্যাঁ, কেউ লেহেঙ্গা পরলেন, বা মানে যদি জিন্স পরেও বিয়ে করতে আসেন, আমাদের তো কোনো আপত্তি নেই। তোমরা নিজেদের জন্য কি কোনো আলাদা রকমের, একই রকমের শাড়ি বা একই রকমের এরকম কিছু রাখো? না না, মোটামুটি চেষ্টা করি একটু লালের ছোঁয়া যাতে থাকে। তো সেটা ওই দেখতে ভালো লাগে গোছের বলেই, ওই পর্যন্ত। আর কেউ যেন উচ্চকিত না সাজে। আচ্ছা। হ্যাঁ, মানে কনের সঙ্গে আলাদা করা যাবে না, এরকম সেজে গেলে তো মুশকিল। আর
মানে যদি বলো গাম্ভীর্য বা পবিত্রতা শব্দটাকে যদি আনি, তাহলে আমার মনে হয় এই পরিবেশটা তৈরি করাই সেটা। ওই রবি গান দিয়ে আরম্ভ করা, ওই একটা সুন্দর রুচিশীল সাজ, হ্যাঁ, এটাই তো সেই বাতাবরণ তৈরি করে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আমি মন্ত্র বলতে বলতে হাসি ঠাট্টাও করি। আচ্ছা, হ্যাঁ, কোনো মন্ত্রে হয়তো সেরকম মনে হলো, বা বর হয়তো খুব আস্তে আস্তে বলছে, মেয়েটি খুব সুন্দর জোরে বলছে, সেইটা নিয়ে, বা আরও অনেক কিছু নিয়ে। আচ্ছা, হ্যাঁ, আর একটা খুব সুন্দর শ্লোক আছে, একটুখানি ওটা বলি। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা না বললে আমাদের ঠিক মনে হয় কমপ্লিট হলো না। এত রোম্যান্টিক না, এটা বলার আগে আমি প্রতিবার বলি যে এবারের এই মন্ত্রটা একটু বেশ কয়েকটা প্রেমের কবিতা পড়লে আজকে। ওম গৃহ্ণামি তে সভগত্বায় হস্তং ময়া পত্যা জরদষ্টির্যথা স ভগো অর্য়মা সবিতা পুরন্ধির মহিয়ং ত্বা দুর্গার্হপত্যায় দেবা। প্রথম 3টে লাইনের বাংলা বলছি। হ্যাঁ, পতি ও পত্নী একই সঙ্গে দুজনে বৃদ্ধ হব, সে ভাগ্য চেয়ে তোমার হাতটি আমার হাতে নিলাম। হ্যাঁ, এটা বলার সময় আমার গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, এটাই তো আমরা চাই, যাকে ভালোবাসি তার সঙ্গে সারা জীবন পথ চলতে। তো ভারী ভারী গভীর কথা, গভীর আবার খুব সহজ, খুব মিষ্টি। একদম একদম। ওই বলে না, অনুষ্ঠানটাকে একেবারে সুন্দর করে সাজিয়ে একে অন্যের মধ্যে যেন সে প্রবেশ করা, এইভাবে। এই যে ধরো পুরো প্রক্রিয়াটা এরকম যদি দুটো মানুষ হয়, এটা আমি একদম ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞাসা করছি তোমায়, তারা যদি মনে করেন যে এই অনুষ্ঠান আমরা আমাদের মতো করে সঞ্চালনা করব, আমরা কোনো মধ্যস্থতা চাইছি না, তো একটা বাগদানের প্রক্রিয়া, তারা যদি নিজেরা এই অনুষ্ঠানটা সম্পাদনা করতে চান, একসাথে এই কাজটা করতে চান, করতে পারেন তো? হ্যাঁ, অবশ্যই। এবং যখনই কোনো প্রস্তাব আসে আমাদের কাছে, প্রথমে আমরা জিজ্ঞেস করি, মানে রেজিস্ট্রি ম্যারেজ করছেন তো, তাহলে আর এটা কেন, এই খরচে যাওয়ার দরকার কি? আচ্ছা, হ্যাঁ, তো সবাই একটু অবাক হয়ে যান ন্যাচারালি যে ওরা এই কাজটা করেন, অথচ বলছেন যে দরকার কি। তারপরে এটা বোঝাই যে এটা একটা উৎসব, কবিতা পাঠ হোক, গান হোক, কিছু বন্ধুরা আসুক, এবং এই কথাটা তো পরস্পরকে বলারই, তার জন্য আরেকজনকে ডাকার কি প্রয়োজন? আচ্ছা আচ্ছা, এটা আমরা বলি। হ্যাঁ, তো এবং আরেকটা জিনিস এখনো অবধি হয়েছে, অনেক সময় বধূ বা বর বা কেউ একজন ওই গানগুলো জানেন, যে গানগুলো পারমিতা করছে, তো আমরা বলি যে সঙ্গে গান করো। আচ্ছা, এবং বহু ক্ষেত্রে এরকম হয়েছে যে বধূ মাইক নিয়ে, মানে পারমিতা গাইছে, বধূ গাইছে। বাহ, মানে তারা পার্টিসিপেট করেন। একদম একদম। এই যে খরচ বলে একটা শব্দ বললে, আমি জানছি যে কোন ধরনের অর্থনৈতিক বা সামাজিক ব্যাকগ্রাউন্ডের মানুষ ম্যাক্সিমাম তোমাদের কাছে আসে? শহর থেকে যারা আসেন তারা সাধারণত প্রথম দিকে একটু ধনী মানুষেরাই আসতেন। আচ্ছা, তারপরে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষেরাও এসেছেন, যখন জেনেছেন যে এদেরকে ডাকা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের শুধু একটাই বক্তব্য থাকে, আপনাদের সামর্থ্য অনুযায়ী। এবার সত্যিই বলছি, ধরো পারমিতা যখন যাচ্ছে, ও তো একেবারে প্রফেশনাল একজন গায়িকা, ও গেলে ওর তো একটা মর্যাদা আছেই। তো যদি আমরা গিয়ে দেখি তুমি 500 মানুষজনকে খাওয়াচ্ছ, তখন কম হলে মনে হয় সান্মানিকের জায়গাটা থেকে, হ্যাঁ, কোথাও একটা মনে হয় যে বঞ্চিত করা হলো। কিন্তু এরকমও হয়েছে, আমি একেবারে সাম্মানিকটা সেখানে বলছি, তারা 3000 টাকা দেবেন বলেছিলেন। আচ্ছা, তার মা আশা কর্মী, বাবা রাজমিস্ত্রির কাজ করেন। আচ্ছা, তো আমরা সানন্দে গেছিলাম। আর যদি বলো যে ওই 3000 টাকাটাই বা ওদের থেকে নিলেন কেন, তাহলে বলবো ওটা না নিলে ওদের মর্যাদাহানি হতো। ওদের মনে হতো যে তাহলে বোধহয় আমরা দিতে পারবো না, ওরা করুণা করছেন। করুণাটা কিন্তু কেউই চায় না এবং ভালো বিষয়ও নয়। কিন্তু ওই 3000 টাকা আমাদের কাছে অমূল্য 3000 টাকা, তার সঙ্গে একটা 50,000-এরও কোনো তুলনা হয় না।
সুতরাং যিনি চাইবেন তার সামর্থ্য অনুযায়ী তিনি ডাকবেন, এবং সেই সামর্থ্যটা শুধু আর্থিক না, মানসিক। কারণ তাকেও বুঝে নিতে হবে যে তিনিও ধাক্কা খেতে চলেছেন। বেসিক্যালি আমাদের লড়াইটা তো আমরা একা চালাতে পারি না। আমি, পারমিতা বা আরও যে কজন আছেন তারা অনেকগুলো কথা বললেন, তা দিয়ে তো লড়াই হয় না যদি না ওদিক থেকে কেউ সেই রেসিপ্রোকেশন পাওয়া যায়। একদম। তো লড়াইটা কিন্তু উভয় দুজনকে হাতে হাত রেখে লড়তে হবে, যেমন তারাও এগিয়ে আসবেন, আপনারা তো হাত ধরে খানিকটা এগিয়ে দিচ্ছেনই তাদের আর কি। একদম শেষে সপ্তপদী রাখো, মানে হ্যাঁ সপ্তপদীর মানে কোন কোন ওথ বা কোন কোন শপথ? আচ্ছা, তারা সবার আগে বলি, সপ্তপদীতে বারবার না বিষ্ণু নাম নেওয়া হয়। আচ্ছা, এই বিষ্ণু কিন্তু আমাদের ওই 4 হাতের বিষ্ণু নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিষ্ণু না। সেটা অনেকেই জানেন না। কেন জানেন না আমি জানি না। সূর্য যখন উঠছেন, উদিত হচ্ছে আর কি, প্রত্যেকটা স্টেপে সূর্যের নাম পাল্টে যাচ্ছে। আচ্ছা, সেই উদিত হওয়া থেকে শুরু করে মাঝ গগনে পৌঁছনো সব রকমের। আচ্ছা, বিষ্ণু হলো ওই মাঝ গগনের সূর্য। আচ্ছা, হ্যাঁ, যখন সূর্য সব থেকে বেশি আলো ছড়ায়, এখনকার মতো গরম না, আলো ছড়ায়, সেটা ধরা হয়। তো সবসময় বিয়ের কবিতায় বা শ্লোকে বা মন্ত্রে যাই বলো না কেন, বিষ্ণু নাম আসছে ওই পার্সপেক্টিভে, যে এই দম্পতি বা এই বরবধূ বা এই দুজন ভালোবাসার মানুষ একসঙ্গে যখন জুড়ে যাচ্ছেন, তারা যেন এইরকম আলো ছড়ান, এমন একটা দীপ্তি ছড়ান যাতে চারপাশটাও আলোকিত হয়ে ওঠে। আচ্ছা, এই বিষ্ণুকে স্মরণ করে ওই সপ্তপদীর সময়ও শপথ গ্রহণ করা। দু একটা যেমন বলো, আমি সেই দু একটার বাংলা বলে দিচ্ছি। একম ঈশে বিষ্ণুস্ত্বানয়তু। প্রথম পদক্ষেপের যে কথাটা, তার মানে হলো বিষ্ণু তোমায় নিয়ে চলুন, এসো না, এসো নাই। এসো না মানে হচ্ছে খোঁজ, মানে এর সঙ্গে আবারও বলছি, কোথাও কোনো ওই ভক্তি গদগদ বাড়ির মধ্যে বসে থাকা, পর্দা দিয়ে বা ঘোমটা দিয়ে বসে থাকা একটি মেয়ের কোথাও কোনো যোগ তো নেই, বরং বিপরীত। তুমি খোঁজে যে যাবে, তাহলে তো তোমাকে গৃহের মধ্যে আবদ্ধ থাকলে চলবেই না, তোমাকে তো বেরোতে হবে। হ্যাঁ, দ্বিতীয়টা দেখো। দ্বে ঊর্জে বিষ্ণুস্ত্বানয়তু। এখানে বলছে বিষ্ণু তোমায় নিয়ে চলুন তেজস্বিতায়, রূপান্তরের বীর্যে। দেখো, বীর্য শব্দটা ব্যবহৃত হচ্ছে, রূপান্তর তো সবসময় মানুষের একটা চেঞ্জ হতে থাকে, সেই যে রূপান্তর এবং তেজস্বিতা, একে সঙ্গে নিয়ে তুমি এগিয়ে চলো। তাহলে রিগ্রেসিভ কথাগুলো কোথায়? তাই তো আমরা বুঝি না এবং আমাদের বুঝতে দেওয়া হয় না। রিগ্রেসিভনেসটা এইখানে, যে বাংলাটা বুঝে গেলে, সহজভাবে মানে বুঝে গেলে, এরে বাবা এ তো নিজেরা করে নেবে, তুমি যেটা বলছো, হ্যাঁ, তাহলে আমাদের তো আর ডাকবে না। যারা একদম কোট আনকোট পুরোহিত শ্রেণী, তাদের তো এই ভয়টা আছে যে মানুষ যদি নিজেরাই কাজ করতে শুরু করে তাহলে আমাদের কি হবে। সুতরাং সংস্কৃত, সুতরাং শুভ অশুভ, সুতরাং প্রভূত জটিলতা, যে জটিলতা সাধারণ মানুষ নিজে ওভারকাম করতে পারবে না, ভয় পাবে। আর সকলেই ভয় কার পায় বলো তো? নিজের জন্য না, যদি কোনো অমঙ্গল হয়ে যায় পরিবারের, কি দরকার, এতদিন ধরে হয়ে আসছে, কাজটা করি। তো এই ভয়টা কিন্তু ভাষাটা না জানার জন্য, হ্যাঁ, ওই অজানার প্রতি ভয়টা থেকেই সেটা। তো সেইটা আমি বলবো যে মা এই প্রথম বিপ্লবটা করে দিয়ে গেছিল, যে তুমি ভেতরে কি আছে বোঝো, আর যেটা দরকার নেই বা যেটা মনে করছো অর্থহীন বা অন্যায় অপরাধের মতোও কিছু কথা যদি থাকে, বাদ দাও। কিন্তু যেটা সুন্দর সেটুকুকে একটু মনে রাখো, গ্রহণ করো, ক্ষতি কি। আর তাও যদি মনে রাখতে না হয়, ভালোবাসো অন্তত পরস্পরকে, এটাই দরকার। প্রেম ছাড়া আর কি আছে? বলো, সত্যি প্রেম আছে এতটুকুই, মানে আরেকজন মানুষকে মানুষের আখ্যান দেওয়া, মানুষ হিসাবে দেখা, এইটুকুই হতে পারে। পারমিতার কাছে আসি একটু। পারমিতা কতদিন থেকে রোহিণীদের সঙ্গে এবং কিভাবে চলে আসা এই বিষয়টার মধ্যে? আমি 20 সালে এই দলে যুক্ত হয়েছি। হ্যাঁ, এবং যুক্ত হয়েছি যার
অবদান এখানে সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে মৌ দাশগুপ্ত, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক আছেন। হ্যাঁ, এবং মৌদির সঙ্গে আমার বিশেষভাবে যোগাযোগ ছিল এবং এখনও আছে। তিনি আমাকে এই দলের সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, বিশেষ করে রোহিণীদির সাথে প্রথমে পরিচয় করালেন, এবং তারপরে আমার বলতে দ্বিধা নেই, মৌদি এবং রোহিণীদির সঙ্গে আমি যখন প্রথম অনুষ্ঠানটা সঞ্চালনার কাজে যুক্ত হই, তারপর থেকে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে। এবং সংস্কৃত উচ্চারণ, সংস্কৃত প্রথমে আমি গানের জন্যই গান গাইব বলেই আমাকে জানানো হয়েছিল, এবং পরে সংস্কৃত উচ্চারণ শেখা এবং এই সঞ্চালনার কাজে সংস্কৃত মন্ত্র, শ্লোক এইগুলো বলতে পারবো, সেটা কিন্তু আমার ভেতরে একটা অন্য উদ্দীপনা তৈরি করেছিল। এবং সেই ভালো লাগাটা ছিল বলেই মানে এখন আমি এটাকে ভালোবেসে ফেলেছি, এই সঞ্চালনার কাজটা। এবং সেই থেকেই শুরু আর কি, সেই 2020 থেকে 2024, মানে প্রায় 4 বছর। এইরকম ইচ্ছা নিয়ে তোমার কাছে যারা আসেন যে আমি কাজটা করতে চাইছি মন দিয়ে, তাদের এই প্রথাগত যে তৈরি করে নেওয়া বা এই যে ট্রেনিং, ফর্মাল ট্রেনিং, এটা তোমরা সবাই মিলে একসাথে করে থাকো? তোমরা যে দলটা একসাথে কাজ করছো? প্রথমত একটা পয়েন্ট ওর সঙ্গে যুক্ত করি যেটা খুব প্রাসঙ্গিক, যে মৌদি আবার মায়ের ছাত্রী। আচ্ছা আচ্ছা। তো দ্বিতীয় কথাটা হচ্ছে যেটা পারমিতা বললো, সংস্কৃত উচ্চারণ শেখা। এই যে শেখা শব্দটা, এটাতে খুব একটা কাউকে আর পাই না। আচ্ছা। হ্যাঁ, কারণ তো ওই যে বলছিলাম তখন যে যেমন আমাদের এই যে বিশ্বাসগুলো, সেগুলোর সঙ্গী হতে হবে অন্তর থেকে, একইভাবে তোমাকে অনুশীলনও করতে হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেদিন অনুষ্ঠান থাকে, আমরা আলাদা আলাদা করে হলেও নিজের অনুশীলন করি, মানে রিহার্সালগুলো হয়। মানে এতগুলো দিন কেটে যাওয়ার পরেও সেখানে যদি তুমি প্রথমেই মনে করো তুমি এমনকি শুধু সংস্কৃত পড়েছো বলেই তুমি কাজটা পারবে, এমনটা নয়। হ্যাঁ, তো সেই জায়গাটায় বড্ড অভাব আছে। কিন্তু এইভাবেই তো আরো নতুন মেয়ে এসেছে, তৈরি হয়েছে। তুমি কিভাবে এসেছো এখানে? আমি খুব দুর্ভাগ্যক্রমে এসেছি। আচ্ছা। সেটা এই যে মায়েরই 2 ছাত্রী, যাদের নাম মোটামুটি সবাই জানে, তারা মা থাকতেই মায়ের কাছে এসে পারমিশন নিয়েছিল ঠিকই যে আমরা এই কাজটা চালিয়ে যেতে চাই। তো মা এমনিতে তখন অসুস্থ হলেও মা খুশি হয়েই হ্যাঁ বলেছিল। আমিও খুব খুশি হয়েছিলাম, কারণ আমি নিজে সংস্কৃতের নই, এই সমস্ত বুঝি না বাবা, আর কোন নিয়মের তো ধারে কাছে কখনোই ছিলাম না। তো মায়ের একটা কাজ চলবে, ভালো কথা, খুব সুন্দর। তো মাঝে মাঝে এরকম কিছু কথা কানে এসেছে যে ওরা প্রভূত টাকা নেন, তাতে আমার কি, যে চাইছে আর যে দিচ্ছে তাদের ব্যাপার। মানে কেউ কেউ এসে অন্যভাবে বলেছেন, হয়তো আমি কোনোদিনও এই নিয়ে কিছু করিনি, কারণ তারা মায়ের ছাত্রী বলে বাড়িতেও অনেক সময়ই আসতেন। তাদের মধ্যে একজন আমার কলেজে গেস্ট লেকচারারও ছিলেন। আচ্ছা। তো 2014-তে মা চলে যায়, তারপর বেশ কিছুদিন কেটে গেছে, আমি এসবের মধ্যে একেবারে ছিলামও না। 2018-তে একটা কাগজের কাটিং ওদেরই একজন আমাকে পাঠায়, কি অদ্ভুত ভাবি তাই এখন, যে এই তাতে লেখা যে এই সমস্ত যে কাজটা, এই সংক্ষিপ্তকরণ থেকে রবি গান নিয়ে আসা থেকে শুরু করে বাংলা অনুবাদ সমস্ত ওই মহিলার করা, ওই দুজনের একজনের। তো আমি ভাবলাম যে বোধহয় কাগজে ভুলভাল লিখেছে, সেইটার জন্যও আমাকে পাঠিয়েছে। তো আমি ন্যাচারালি আমার ফার্স্ট প্রতিক্রিয়া হলো যে তুমি এটাকে সংশোধন করো। বলুন না, করবেন না। এবং এটা আমার বলতে দ্বিধা নেই, প্রিন্ট মিডিয়ার কাছ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি। আমি বহু জায়গায় মেল করেছি, আমি শুধু না, আমার মাসি বাণী বসু, তিনি তো একটা মর্যাদার জায়গায় আছেন, তিনিও জানিয়েছেন, কোনো সদুত্তর আসেনি। আচ্ছা। তখন আমি এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি পুরো ব্যাপারটা, এবং একেবারে ঝড় বয়ে যায়।
এবং বহু পুরনো যারা মায়ের ছাত্রী বা যারা মায়ের দেওয়া বিয়ে দেখেছেন, মানি বসুর মেয়ের বিয়ে, অপর্ণা সেনের বড় মেয়ের বিয়ে, সেগুলো দেখেছেন যেগুলো একটু চর্চায় এসেছিল, তারা সবাই লিখতে লাগলেন। সঙ্গে কিছু মানুষ এরম লিখলেন যে ঠিক আছে, এরা অত্যন্ত অন্যায় করেছে, এদেরকে আমরা চাই না, কিন্তু পরিবর্তে আচ্ছা তার অল্টারনেটিভ কি? তো এই উত্তর দিতে না পারলে তো শুধু কান্নাকাটি করে কোনো লাভ নেই। তো সেই জন্যই 2018-এ প্রথম আসা আমার, নয়তো আমি কখনো ভাবিনি। আচ্ছা, কিন্তু এসে দেখলাম মানে কতটা যে অন্ধকার এখনো আছে সেটা আমি না ঢুকলে বুঝতে পারতাম না। সারাক্ষণ তো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে হাজারো কথা হচ্ছে, কিন্তু পুরো সমাজটা কি অসম্ভব পিছিয়ে এখনো, বিশেষ করে এই ধরনের প্রথাকে কেন্দ্র করে। এবং সেই জায়গাটায় আমি ঘা মারতে পারছি, কিছুটা হলেও পাল্টাতে পারছি, এবং বহু মেয়ের মনে বা ছেলেদের মনেও যদি কখনো প্রশ্ন ওঠে, তারা অন্তত এইটুকু একটা জায়গা পাচ্ছে যে একজনকে প্রশ্ন করা যায়। অ্যাটলিস্ট উত্তর কি পাবো না পাবো পরের কথা, কিন্তু প্রশ্নতে অন্তত উনি বিরক্ত হবেন না। হ্যাঁ, তো যেহেতু আমি পড়াই, এই জায়গাটা তো ফেস করি, মেয়েদের মুখ খোলাতেই আমার কিছুটা সময় লাগে। তারপরে কিন্তু মেয়েরা এমন প্রশ্ন করতে থাকে যেটা মানে সত্যি সেই প্রশ্নটা আসলে মা বাবার কাছে করা উচিত, কিন্তু মা বাবার কাছেও তারা করে উঠতে পারছে না। তো এই জায়গাটা যে তৈরি করতে পারা, এবং এই অন্ধকারগুলো যে ওই নিয়ম জানতাম না বলেই আরও অন্ধকারগুলো জানতাম না, তো সেই দিকটা যে এখনো আছে এইটা জানাটাও তো একটা শিক্ষা ভীষণ রকম। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি এই কাজটাতে আসতে পেরে আমার এখন সত্যিই ভালো লাগে। মানে 2018-তে তুমি প্রথম এই সিদ্ধান্ত নাও যে তুমি এই কাজটার সাথে সরাসরি যুক্ত থাকবে। ফলে যে সব থেকে অন্যায় করেছে, গুরুদ্রোহিতা যদি বলি, এত বড় মিথ্যে কথা, বিশেষ করে দুটো জিনিস, মানে একটা তো ভীষণভাবে আমার অদ্ভুত লেগেছিল যে বাঙালি সারাক্ষণ বলে তারা নাকি রবীন্দ্রনাথের অনুগামী, রবীন্দ্রনাথকে নিয়ে উঠতে বসতে কত কথা বলে। তারা এটুকু জানে না যে রবীন্দ্রনাথ নিজে বিয়ের সময় গান করতেন বা তার গান গাওয়া হতো। কি করে তারা বিশ্বাস করে নিলেন যে 2010-এ এসে কেউ রবীন্দ্রনাথের গান বিয়েতে ব্যবহার করা শুরু করে? হ্যাঁ, আর দুই হচ্ছে অনুবাদ, যে অনুবাদটা ওই সময় দাঁড়িয়ে এখনো তো কেউ এরকম অনুবাদ করে উঠতে পারেননি। তাহলে কি করে দুজন এরকম বলেন যে আমরা এটা অনুবাদ করেছি? অন্যগুলো বললে হয়তো আমি তবু বা অত দুঃখ পেতে না, দুঃখ পাইনি, ক্রুদ্ধ। হ্যাঁ, শোক নয়, দ্রোহ। হ্যাঁ, তো সেই জায়গাটা আমাকে আসতেই হতো। হ্যাঁ, কিন্তু এসে মানে ওদের দুর্ভাগ্য যে ওরা ওই রকম করেছিল, নয়তো ওদের একচ্ছত্র হয়তো থাকতো সাম্রাজ্য, কিন্তু আমি ঢুকে গেলাম। কিন্তু প্রতিবাদে এখানেও সেই লড়াই। মানে প্রিন্ট মিডিয়ার সাহায্য পাওনি, এটা তো খুব অ্যালার্মিং। কারণ গৌরী ধর্মপালের এত বড় দুটো কাজ, এবং তারপরে তার সারা জীবনের যা চর্চা, যেমন মানে বেদজ্ঞ হিসাবে তার নাম জানাই যায়, তো তার কাজ তো বিভিন্ন সময় পত্রপত্রিকায় বেরিয়েছে। তারপরেও যখন তুমি এই কাজটায় এসেছো, তখন তুমি কোনো রকম সাহায্য পাও? একজন সম্পাদক এরকমও বলেছেন যে আমাদের বলতে হবে না যে কে ঠিক কে ভুল, গৌরী ধর্মপালকে আমরা বহুদিন ধরে চিনি, তার লেখার সঙ্গে পরিচিত, আপনি কেস করুন, আমরা খবর করব। আচ্ছা, এই জায়গায় এসেছে। যাক, অনেক ধন্যবাদ রোহিণীদি, পারমিতা, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই অনুষ্ঠান এবং এই আলোচনার একটা সমাপ্তি, একটা ক্লোজারের খুব প্রয়োজন। আমি একটু পারমিতাকে একটুখানি রিকোয়েস্ট করব যে এটার একটা সুন্দর সুরে আর প্রেমে শেষ হোক। একদম সুরে প্রেমে। আমাদের এই অনুষ্ঠানের মানে সঞ্চালনার অনুষ্ঠানের অগ্নি প্রদক্ষিণ যেই জায়গাটা থাকে, সেখানে একটি গান আমরা ব্যবহার করি। হ্যাঁ, আগুন জ্বালানোর সময় এই গানটা করা হয়। সেই গানটি গাইছি।
হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে। অনেক ধন্যবাদ।